এখানে কি বাচ্চাদের বার্থডে সেলিব্রেশন হচ্ছে? বলেছিলাম সব গে কালারের বেলুন ঝুলাতে। কার আইডিয়াতে এসব পিঙ্ক ব্লু কালারের বেলুন টাঙ্গাচ্ছ তোমরা, স্টুপিটের দল? সাহেব, নুহাস ভাইয়া বলেছে যিনি নতুন ক্রাইম বেঞ্চের অফিসার আসবেন উনি মেয়ে, আর মেয়েদের তো সবসময় গোলাপি নীলি পছন্দ হয়। এটা আমি বলিনি, নুহাস ভাইয়া বলেছেন। শোনো, সে মেয়ে সেটা বুঝলাম, কিন্তু সে একজন অফিসার। একজন অফিসারের এমন রঙিন রং পছন্দ, জলদি এসব রং পাল্টে আমি যে রং বলেছি সে রং ঝোলাও। স্টাফদের বকাবকি করে গিয়াস রহিম তাদের অফিসের দালানটা একবার দেখে নিলেন। এখানে তার চাকরির বয়স 20 বছর। তিনি একমাত্র সিনিয়র অফিসার, বাকিরা জুনিয়র। আজকে আরেকজন জুনিয়র আসবে, নাম মেধা আঞ্জুমান। ইন্টারভিউতে মেধার কথা বলার ধরন এবং বুদ্ধিমত্তা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। তার বিশ্বাস মেধা তার মেধা দিয়ে এই অফিসের নাম উজ্জ্বল করবে। মুখে হাসি ফুটিয়ে তিনি সোজা গেলেন অফিসের ভিতরে। দূরের একটা কেবিনে নুহাসকে দেখা যায়। সে কন্ট্রোল রুমে বসে সিসিটিভি ফুটেজ দেখা বাদ দিয়ে সেই একই কম্পিউটারে গেমস খেলছে। তা দেখে গিয়াস রহিমের মেজাজ চড়ক গাছ। রেগে তিনি তেড়ে গেলেন সেদিকে। রুমে প্রবেশ করে এক ধমক দিলেন নুহাসকে। নুহাস, মানে হ্যাঁ স্যার, গুড মর্নিং। তুমি কি করছো এখানে? বাইরের কর্মচারীরা ঠিকঠাক কাজ করছে কিনা সেই ছবি দেখছি। আফটার অল আমার ডিউটি তো এটাও স্যার। তুমি কি করছিলে তা বেশ ভালো মতন দেখছিলাম আমি। কাজে এত ফাঁকি কিভাবে দাও আমি বুঝি না। তুমি অফিসার পদটা কিভাবে পেলে? স্যার, ভাইবা ঠিকই গিয়েছিলাম অনায়াসেই। সেটা আমার জীবনের তৃতীয় ভুল। তোমাকে একটা সহজ প্রশ্ন করেছিলাম, বাচ্চার ফিডারের সিপি লক হয়ে গেলে বাচ্চা কিভাবে দুধ খাবে? আর আমি বলেছিলাম তার মা থাকতে ফিডারের কি দরকার। নট সো ফানি। ডেকোরেশনের লোকদের ভুলভাল কাজ করতে দিচ্ছ কেন? মিস মেধা আসবেন আজকে। তাকে দেখে তোমার কি মনে হয় সে গোলাপি নীল বেলুন দেখে খুশি হবে? ক্রাইম বেঞ্চের অফিসারদের এগুলো দিয়ে আমন্ত্রণ জানানো হয়, স্টুপিড কোথাকার। আমি তো ওনাকে দেখিনি তাই জানি না। আচ্ছা বলছি, কালো বেলুন ঝুলোতে। সেট আপ, শোক দিবস পালন হচ্ছে, আশ্চর্য। আচ্ছা, শাওন কোথায়? ওর তো দেরি হবার কথা না, তাহলে আজ এত দেরি কেন? আজকে নতুন একটা কেস এসেছে। কাল রাতে রেদওয়ান চৌধুরীর রহস্যময় মৃত্যু ঘটেছিল কিনা দেখেছিলাম নিউজে। বেচারা, তার বউকে যে তিনি মেরেছেন তার কথাও বলতে পারলাম না, কারণ বউকে সমেত সে নিজেই খুন হয়েছে। তো সেই কেসটা আমাদের ঘাড়ে এসে পড়েছে নাকি? জি স্যার। শাওন কেসটাকে হাতে নিয়েছে নাকি আমাকে দেখতে হবে। দেখতে গেলেও কি আমি তোমাদের উপরই দায়িত্বটা গুছিয়ে দিব। কি মামুনি, কেউ পাকা কেটে দিল নাকি? আহারে, মামুনিটার হাত ভাঙ্গা রে, দানা কাটা পড়ি রে। মেধা রিক্সা পাচ্ছিল না বলে এই রোদের ভিতর হেঁটে যাচ্ছিল অফিসে। কিছু বখাটেদের কথা শুনে পিছনে তাকালো সে। ছেলেগুলো দাঁত কেলিয়ে ওকে দেখছে। হাবভাব দেখে মনে হয় না শুধু ডিস্টার্ব করবে। হাতে স্টিলের ব্রেসলেট, নাকে বালি, ভ্রুতে বালি, জিহ্বাতে বালি, উঠিয়ে নেওয়ার চেষ্টা করবে 100% শিওর। তাছাড়া দেখে মনে হয় কোনো গ্যাংয়ের আওতাভুক্ত এই দল। একজন তো বলেই দিল আজ একে উঠানো যাক, হাত ভাঙা, এক মোড়েই কাত হয়ে যাবে। তার মানে আমার আগে আরো কজনকে উঠিয়েছে। অপহরণ কেস। মেধা চুপ করে ওদের দিকে তাকিয়ে আছে। রাস্তার ওপাশে শাওন গাড়ি থামিয়ে নেমেছে সবে। ছেলেগুলো টিজিং করছে দেখে এগিয়ে আসছে সে। গাড়ির ভিতর থেকে দেখছিল সব। আচ্ছা মতো ধোলাই দেবে। সে অর্ধেক পথ আসতে না আসতেই দেখলো মেয়েটা তার হাতে গান তাক করে ধরেছে। ছেলেগুলোর দিকে চেঁচিয়ে বলল, আর একটু কাছে আসলে শুট করে দেব, চেনো আমাকে? মেয়েটার হাত কাঁপছে ভয়ানক ভাবে। শাওনের হাসি পেয়ে গেল। মেয়েটার হাত এত কাঁপছে যে সে বকাটেগুলোকে গুলি না করে আর একজনকে গুলি করে দেবে পাক্কা। শাওন এগিয়ে এসে ছেলেগুলোর দিকে একবার তাকাতেই ওরা ভোর দৌড় দিল। শাওনকে চেনা আছে ওদের। মেধা দম ফেলে গানটা অনেক কষ্টে পকেটে পড়ছে এবার। শাওন যেতে যেতে বলল, ভীতুদের হাতে আবার কে যেন গান ছেড়ে দিয়েছে।
মেধা মাথা তুলে শাওনের গাড়িটার সিল দেখে নিয়েছে। মনে হচ্ছে তার অফিসেরই লোক। গানটাকে সুন্দর করে পকেটে রেখে বাঁকা হাসলো মেধা। মাঝে মাঝে ইচ্ছে করে বোকা হতে হয়, দুর্বল হতে হয়। আপনি বুঝবেন না অফিসার সাহেব, সময় হলে বুঝবেন, বুঝতে বুঝতে মরবেন, তলিয়ে যাবেন অতলে। স্যার, সেটা তো শাওন আসলেই বুঝতে পারবো। ওই তো আসছে সে মনে হয়। অফিসের বাকি কর্মচারী এগিয়ে এসে বলল, গুড মর্নিং শাওন স্যার। সুমন, আই উইল কল ইউ লেটার। এ কি, আজ অফিস এমন সাজানো হচ্ছে কেন নুহাস? গুড মর্নিং গিয়াস স্যার। গুড মর্নিং শাওন। কাল যে এত লেকচার দিলাম, তোমার মন কোথায় ছিল? স্যার, কাল আপনি লেকচার দিয়েছিলেন, মনে আসছে না তো? কিভাবে মনে আসবে? ব্লুটুথ খুললে তো টের পাবা আমি প্যান প্যান করছি নাকি জ্ঞান জ্ঞান করছি। সরি স্যার। এই মনে হয় মেয়েটা এসে গেছে। কোন মেয়েটা? শাওন পিছনে তাকিয়ে দেখলো কালো পোশাকে একটি মেয়ে এগিয়ে আসছে। কালো শার্ট, তার উপর দিয়ে কালো কোট। নাম তার মেধা আঞ্জুমান। আসছে এদিকেই। কেউ নেই, আর কেন আসছেন তা জানে না শাওন। তবে মনে হয় কিছুক্ষণ আগে তার সঙ্গে হালকা ঝাপসা পরিচয় হয়েছিল। তাকে দাঁড়িয়ে থেকে দেখা প্রয়োজন বলে মনে করলো না সে। সোজা চলে গেল তার কেবিনে। মেধাকে সবাই চিনতে পেরেছে, কারণ তার পরনে অফিসেরই পোশাক। চুলে একটা ঝুঁটি করা, হাতে ছোট্ট পার্স, আর ডান হাতে প্লাস্টার লাগানো। এদিকেই আসছে সে। শাওন চোখ উল্টে কানে ব্লুটুথ লাগিয়ে অফিসের ভিতরে চলে গেছে ততক্ষণে। ওয়েলকাম মিস মেধা, কেমন আছেন? অল গুড। আপনি মিস্টার গিয়াস রহিম, রাইট? ইয়েস, প্লিজ কাম। মেধা অফিসের ভিতরে ঢুকতেই শাওনকে দেখতে পেল। শাওন তার কেবিনে বসে ওর দিকে তাকিয়ে আছে গাল ফুলিয়ে। কেবিনের চারিদিকটাতে গ্লাস লাগানো, তারপরে ওকে দেখা যাচ্ছে স্পষ্ট। মেধা চোখ নামিয়ে একপাশে গিয়ে দাঁড়িয়েছে। মিস্টার গিয়াস শাওনকে ডেকে পাঠালেন ওর সঙ্গে পরিচিত হওয়ার জন্য। গিয়াস রহিম দেখলেন মেধার ডান হাত ভেঙে গলায় ঝুলিয়ে রেখেছে। তার সেদিকে কোনো ভ্রুক্ষেপও নেই। গিয়াস রহিম জিজ্ঞাসা সূচক চোখে মেধার দিকে তাকিয়ে বললেন, তোমার হাত ভাঙলো কি করে? আহারে, অফিসের প্রথম দিনেই হাতটা ভেঙে রেখেছ? শাওন এসে মেধার হাত ভাঙা দেখে বলল, স্যার, আমাকে বলবেন না যে হাত ভাঙা এই মেয়েটা আজ থেকে আমার সহকারী অফিসার? কেন, তোমার তাতে কোনো সমস্যা? একজন অফিসার হয়ে হাত ভেঙে বসে আছে, তাও প্রথম দিনে। আজকে যে রেদওয়ানের কেস এসেছে সেটা সামলাতে কত চড়াই উতরাই যেতে হবে তা কি উনি জানেন? তাছাড়া হামলাকারী যদি হামলা করে বসে তখন সে নিজের সেফটি দেবে কি করে? মেধা নিচের ঠোঁট উল্টে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে বলল, হামলাকারী তো নিজেই মরে গেছে, আর কিছু টেনশন শাওন স্যার? আপনার মতে রেদওয়ান হামলাকারী? অবশ্যই। তিনি প্রথমে তার স্ত্রীকে মেরেছেন এবং তারপর আত্মহত্যা করেছেন। সিম্পল। একজন অফিসার হয়ে এটুকু বুঝে যাওয়া তো পানি ভাত। ওটা আত্মহত্যা নাকি অন্য কিছু তা তো সেখানে গেলেই বুঝতে পারবো। সবাই রেডি হও। আর হ্যাঁ, আপনি বাসায় গিয়ে রেস্ট নেন। হাত ভাঙা অফিসারকে নিয়ে গিয়ে আমরা বিপদে পড়তে চাই না। আর ওনার গান ধরার স্টাইল অনেক উইক, আরো ট্রেনিং নিতে হবে। আমার সেফটি আপনাকে দিতে হবে না, নিজের কাজে মন দেন। সহকারী কি বলেন? আমিও আপনার মতোই অফিসার, আপনার পিএ নয়। আহা মেদামা, বোঝার চেষ্টা করো, সুস্থ হও, তারপর না হয় আমাদের সঙ্গে কাজে হাত মেলাবে। সরি স্যার, এটা আমার ডিউটি, আমি তো যাবই। গিয়াস রহিমের অফিসে আলাদা করে একটা রুম আছে যেখানে সব সময় মিটিং বসে। রুমটাতে শুরু করে শেষ অব্দি টেবিল, তবে এটা গোল টেবিল, লম্বা না। কোনো কেস নিয়ে পূর্ব পরিকল্পনা করার হলেই এই রুমটার প্রয়োজন পড়ে। সচরাচর এর দরজা বন্ধই থাকে। পরিচ্ছন্নতা কর্মী কিন্তু প্রতিদিন নিয়ম করে এই রুমটা ধোয়া পোছা করে। কে জানে কবে মিটিং এর ডেট ফিক্সড হয়ে বসে। চেয়ার একটা বাঁকা হয়ে থাকলে গিয়াস রহিম অনেক রেগে যান। তিনি এসব ব্যাপারে স্ট্রিক্ট। তার ভয়ে কর্মীরা কাজ ঠিকঠাক চালু রাখে সকাল বিকাল। তো মিস্টার রেদওয়ানের এবং তার স্ত্রীর আকস্মিক মৃত্যুর রহস্যের উদ্ঘাটন করতেন আজ এই রুমে মিটিং বসবে।
পরিচ্ছন্নতা কর্মী রফিক কথাটা শুনে গিয়াস রহিমের ভয়ে চুপি চুপি গিয়ে আরো একবার দেখে এসেছে রুমের সব ঠিক আছে কিনা। সে বেরিয়ে আসে 10 মিনিট পর। ওই রুমে ঢুকে সবাই যার যার চেয়ার টেনে বসে পড়ল। শুধু শাওন চেয়ারে বসলো না, সে কখনোই বসে না। গিয়াস রহিম এই অফিসে তারপরে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছেন একমাত্র শাওনকে। শাওন এই অফিসে জয়েন হয়েছে 5 বছর হলো। এই কটা বছরে সে গিয়াস রহিমের মন জয় করতে সক্ষম। গিয়াস রহিমকে নিজের বাবার চোখে দেখে সে। তিনিও শাওনকে তার ছেলে ভেবে মাঝে মাঝে বকেন, আবার বুকে টেনে নেন। বলতে গেলে আপন মানুষ হয়ে গেছে সে এখন। সবাই শাওনের মুখের দিকে চেয়ে থাকলেও মেধা তার পাশে বসে থাকা নিতুর দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করেই শাওনের দিকে তাকাবে না সেটা ঠিক করে রেখেছে। শাওনের রাগ হলো, টেবিলে হাত রেখে নিচু হয়ে সে বলল, নিউজে নিশ্চয়ই দেখাচ্ছে মিস্টার রেদওয়ানের এবং তার স্ত্রীর খুনের কথা, বাট আমরা নিউজ দেখব না। আমরা দেখব সেখানে গিয়ে স্বচক্ষে। নিউজের আগে নিজের চোখকে বিশ্বাস করা জরুরি। আজকে মিস্টার রেদওয়ানের বাসায় আমার সঙ্গে নুহাস, নিতু এবং রায়হান যাবে। মিস মেধা আগামীকাল যাবে। আজ তাকে আমি নিতে পারছি না, সরি। কথা শেষ করে শাওন টেবিল থেকে হাত সরিয়ে উল্টো পথে চলে গেল। আর এক মুহূর্তও দাঁড়ালো না সেখানে, না কারোর মতামত নিল। মেধার প্রচুর রাগ হচ্ছে। সবাই এক এক করে শাওনের পিছু পিছু চলে গেল। মিনিট পরেই, বস কি গিয়াস স্যার নাকি শ্যাওলা স্যার? আমাকে দেখে উইক মনে হয়? আমি এক শুটে দুটোকে কুপকাত করতে পারি। চেনে আমাকে? হুদাই কি অফিসার পদটা নিতে পেরেছি? নিজের ক্ষমতা দেখাতে পারছি না, কারণ পার্সোনাল দুর্বলতা আছে, সিক্রেট ওটা। তাই বলে এভাবে রাগ উঠাবে? মন চাচ্ছে তারে এক শুটে মাথার খুলি উড়িয়ে দেই। রেগে মেধা টেবিলে একটা বাড়ি দিতেই উল্টে প্লাস্টারের সঙ্গে জোরে বাড়ি খেয়ে ব্যথা পেয়ে মাথা মুড়িয়ে নিয়েছে। গিয়াস স্যার বললেন বাসায় ফিরে যেতে। মেধা মুখটা গম্ভীর করে অফিস থেকে বেরিয়ে একটা ক্যাব বুক করলো। রিক্সা খোঁজার মন মানসিকতা নেই। বাসায় পৌঁছতে আধা ঘন্টা লাগবে, বেশি দূর না। জ্যাম ধরেই যত সময় বরবাদ করে। নিউ মার্কেটের সামনে যে জ্যাম, এ জ্যাম চাইলে সারাদিন একটা মানুষকে ওই জায়গাতেই বসিয়ে রাখতে পারবে। হেঁটে যাওয়ার আলসেমি থেকে বাঁচতে বসে থাকার প্রতিযোগিতায় নাম লেখাতে হয়। বাসায় মেধা, তার বাবা মা আর একটা ছোট বোন থাকে। ছোট্ট একটা পরিবার তাদের। বাসায় ফেরার কথা মনে আসলেই শত শত রাগ, অভিমান, ক্লান্তি ধুয়ে মুছে বিলীন হয়ে যায় তার। ঢাকা শহরের শুরুতেই বিশাল আয়তনের একটা বাড়ি মিস্টার রেদওয়ানের। বিশালকেও হার মানাবে। মিস্টার রেদওয়ান তার সবকিছু মনে হয় এই বাড়ির পেছনে ইনভেস্ট করেছেন। আহারে, শেষে বেচারা মরেই গেল, দুঃখজনক। সাথে তার ওয়াইফও মরল, দুঃখজনক হোল স্কয়ার। কে খাবে এত সম্পত্তি? আচ্ছা, সম্পত্তির জন্য মারলো না তো শাওন? নুহাসের কথা শুনে শাওন বাড়িটা দেখতে দেখতে ভিতরে ঢুকে গেছে। ভেতরে ঢোকার আগে নজরে পড়েছিল গ্লাস ভাঙা। সেটা পরে দেখা যাবে, আগে ভেতরে দেখতে হবে। বাসার ভেতর দুজন গার্ড দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আর পাহারা দিয়ে কি হবে? শাওন, শুনতে পাচ্ছ? সম্পত্তির টপিক হতে পারে, ভেবে দেখো। এটা তো কমন আজকাল। শাওন নুহাসের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, মিস্টার রেদওয়ান বিয়ে করেছে কটা বছর হলো, তার বেবি নাই, সম্পত্তিতে ভাগ বসাতে চাইবেটাকে? আমাকে বোঝাও। নুহাস মুখে আঙ্গুল দিয়ে ওই জায়গা থেকে কেটে পড়েছে। একেবারে রাইহানের পাশে গিয়ে দাঁড়িয়েছে সে। ড্রয়িং রুম জুড়ে বিশাল বিশাল সোফা। এক বিন্দু জায়গা খালি রাখেনি, সব জায়গায় সোফা বসানো। তার মাঝের সেন্টার টেবিলটা ভেঙে চুরমার হয়ে আছে। শুধু কালো কালো পাতের পিলার দাঁড়িয়ে আছে সেটার। কাজ একেবারে শেষ, একটা বড় টুকরোও পাওয়া যাবে না। তার পাশেই টাইলসে লাল মার্কার দিয়ে মার্ক করা, লেখা মিসেস রেদওয়ান। মানে ওখানে মিসেস রেদওয়ানের ডেথ হয়েছে। রাইহান হাত ভাঁজ করে বলল, খুনি তাকে সেন্টার টেবিলে ছুঁড়ে মেরেছে, তা না হয় বুঝলাম, বাট মিস্টার রেদওয়ান মরল কি করে? গলায় ফাঁস দিয়ে? নোহা সিঁড়ি দেখে এসে বলল, না, সিঁড়ি থেকে পড়ে, মার্ক করা সিঁড়ির নিচে। শাওন নুহাসের দিকে তাকিয়ে ভ্রুচূড়া নাচিয়ে বলল, তো মিস অতিরিক্ত যে বললেন আত্মহত্যার কেস, এটা? মিস অতিরিক্ত কে আবার? ওই যে আজ আসলো না, মিস মেধা, আমাদের অফিসের অতিরিক্ত অফিসার। সে তো আন্দাজে বলেছে। তুমি তোমার কাজ করো, আমি দেখি ফ্রিজে কি আছে। রাইহান ভ্রু কুচকে তাকালো ওর দিকে। নুহাস দাঁত কেলিয়ে বলল,
ফুড থেকেও তো বিষক্রিয়া হতে পারে, তাই না? একজন অফিসার হিসেবে আমার উচিত সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। রাইহান নুহাসের ঘাড়ে হাত রেখে বলল, এই খাবার আবার তুমি টেস্ট করতে যেও না। যদি তোমার মাঝেও বিষক্রিয়া হয় তখন তো এই বাড়িতে খুন নম্বর 3 ঘটে যাবে। নুহাস ভেঙচি কেটে দোতলার দিকে চলে গেল। শাওন সেন্টার টেবিলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেন্টার টেবিলটার কোণার দিকে একেবারে এক শটে ভেঙেছে, মানে কোণাতে কাছের ছিটে ফোটাও নেই। একটা মানুষকে সেন্টার টেবিলের দিকে জোরে ধাক্কা দিলে মানুষের ভারে পুরো সেন্টার টেবিলটা ভেঙে যাওয়া উচিত, বাট হালকা ঝাপসা কাজ অবশিষ্ট রেখে, নতুবা কোণা দিয়ে কিছু কাজ অবশিষ্ট থাকার মতো একেবারে কোণাতে কাছের ছিটে ফোটা উধাও হওয়া তো ভাবাচ্ছে। ভাবতে ভাবতে শাওন সোফায় গিয়ে বসলো। এই হলো এক দোষ, যখন ঘটনাটা ঘটে তখন আমাদের ডাকে না, ডাকে একদিন পর লাশ ছাড়া। এসব দেখে কিছু বোঝা যায় নাকি? মাথা কাটাতে হবে। আমি শিওর মিসেস রেদওয়ানকে টেবিলে ছুঁড়ে মারা হয়নি, এত সহজে কেউ মারবে না। তাহলে তাকে হত্যা করা হলো কিভাবে? আমাদের জন্য সহজ হবে তাদের দুজনের শত্রুকে আগে তা খুঁজে বের করা, কারণ অপরিচিত মানুষ এসে খুন করবে না। যতদূর জানি তারা বাসায় সোনা রূপা টাকা কিছুই রাখতেন না, যা রাখতেন সব ব্যাংকে। এমনকি তারা না গেলে ওই ব্যাংকের টাকা অন্য পরিচয়ে কিংবা চেক নিলেও দেওয়া হতো না। যে খুন করেছে সে নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে গেছে। সেলিব্রিটিদের খুন করা মানে হাতে নাতে ধরা খাওয়া। ওই খুনিকে ধরতে আমার 1 মাসও লাগবে না। এসব ভেবে শাওন উঠে দাঁড়িয়ে ঘুরে ঘুরে অন্য রুমের দিকে চলল। সোফার রুম থেকে লম্বা করিডোর একটা গিয়ে শেষ হয় গেস্ট রুমে। সেখান অবধি 5টা বড় আকারের ফুলদানি লাইন বাই লাইন সাজিয়ে রাখা, দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে একেবারে গেস্ট রুমের দরজা পর্যন্ত। একটাতে ল্যাভেন্ডার, অন্যগুলোতে অর্কিড, জারবেরা, গ্ল্যাডিভাস, আইরিশ। সব দেখি বিদেশি ফুল। বেটা তার সব টাকা মনে হয় প্রতিদিন এই ফুলদানি সাজাতে ব্যয় করত। আইরিশ তো ইউরোপ এশিয়ার ফুল। বড়লোক হলে মানুষের কত কিনা মন চায়। হায় রে, 1 মিনিট, ফুলদানি শাড়ি ওলট পালট মনে হচ্ছে। শাওন বিষয়টা লক্ষ্য করে থামলো। ভ্রু কুচকে তাকিয়ে থেকে ভাবলো 5টা ফুলদানি কেন? থাকলে 6টা থাকার কথা। 5টা তো কোনো সিকোয়েন্স না। রাইহান, আমার জন্য মেজারিং টুলস নিয়ে আসো। রাইহান এগিয়ে এসে পকেট থেকে মেজারিং টুলস বের করে শাওনের হাতে দিল। শাওন 5টা ফুলদানির এক একটা থেকে এক একটা দূরত্ব মাপলো নিচে বসে বসে। এরপর মেজারিং টুলটা রাইহানের হাতে দিয়ে বলল, প্রতি 5 মিটারে একটা করে ফুলদানি বসানো। তাহলে 2টা ফুলদানির মাঝের দূরত্ব কেন 4 করে বাড়লো? তার মানে এখান থেকে একটা ফুলদানি সরানো হয়েছে। সেম দেখতে ফুলদানি। তাহলে ওই ফুলদানিটা কোথায়? এখন খুঁজে বের করো। আই গেস ওটা দিয়েই মিসেস রেদওয়ানকে মারা হয়েছে। ওটা যদি একবার পাই, ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাব সহজেই। টিপস হলো, ওই ফুলদানিটাতে বিদেশি ফুল থাকবে। আমি 100% শিওর। পুরো বাসা খুঁজে দেখো কোনো বিদেশি ফুল পাও কিনা। একটা পাতা পেলেও সেটা নজরের বাহিরে নিবা না, আমার কাছে নিয়ে আসবে। পাতা থেকেও ফুলের নাম বংশ পরিচয় বের করা যায়। আমি শিওর হতে হবে এখানে 6টা ফুলদানি ছিল। কত বড় ফুলদানি দিয়ে আঘাত করলে যে কেউ মরবে। এই বাসার থেকে একটু কম দূরত্বে একটা কার রিপেয়ারিং শপ আছে, ওখানে লোহার ওজন মাপার মেশিন দেখেছিলাম। ওই 2টো গার্ডকে সঙ্গে নিয়ে ওই মেশিন নিয়ে আসো। কেন স্যার? ওই ফুলদানি মাপবো। স্যার, আমরা এক কাজ করি, এই ফুলদানি নিয়ে যাই, সেটা তাহলে ইজি হবে। শাওন মুচকি হেসে পিছিয়ে সিঁড়ির রেলিং এর সঙ্গে হেলান দিয়ে বলল, নিতে পারলে নাও, দেখি আমি। রাইহান তার কালো কোটটা খুলে শার্টের হাতা উঠিয়ে নিচু হয়ে ফুলদানিটা ধরে শুয়ে পড়ল। একেবারে, তাও এক বিন্দু নাড়াতে পারল না। মাথা চুলকে গার্ডগুলোর দিকে তাকিয়ে বলল, তোমরা হাসতেছো কেন? আসো, আমায় হেল্প করো। গার্ডগুলো ছুটে এসে রাইহানের সঙ্গে ফুলদানি টানতে লাগলো। তারা 3জনে হয়রান হয়ে শাওনের দিকে তাকালো। শাওন হাতের ঘড়ি চেক করে বলল, জলদি যে টাস্ক দিছি তা কমপ্লিট করো। আমার হাতে সময় কম, এখনো উপরের তলা দেখা বাকি। রাইহান ঘাম মুছতে মুছতে চলে গেল। এই ফুলদানি উঠিয়ে মেশিনে রাখতে আমাদের টিমের সবগুলো লোককে লাগবে। শাওন হেঁটে উপরের তলায় যেতে যেতে হোয়াটসঅ্যাপে আসা একটা ছবি চেক করলো, তার ফোন হাতে নিয়ে। মিসেস রেদওয়ানের মৃতদেহের ছবি ল্যাব থেকে পাঠানো হয়েছে। এরকম ভারী একটা টপ পড়লে তার মাথা থেতলে যাওয়ার কথা।
আর এখানে দেখি মাথা ফেটে কিঞ্চিত রক্ত বেরিয়ে এসেছে মাত্র। মনে হচ্ছে কেউ সামনে একবার এক রঙের পর্দা টাঙাচ্ছে। আমি বুঝতেছি না খুনি আমাদের গোল গোল ঘোরাচ্ছে কেন। যাই হোক, ফুলদানির পেছনে হয়তো অন্য কারণ আছে। ওয়েট এ মিনিট। শাওন ফোন পকেটে ঢুকিয়ে ফুলদানির কাছে ব্যাগ আসলো এক ছুটে। একটা ফুলদানির সব ফুল উঠিয়ে নিচে ফেললো সে। ভেতরে মাটি দেখা যাচ্ছে। মাটির ওজন এত? আই ক্যান্ট বিলিভ। জোর গলায় নুহাসকে ডাকলো শাওন। নুহাস একটা আপেল খেতে খেতে এসে বলল, কি ভাই? টবের মাটি সরাতে হবে। আমি এই টবের মাটি সরাচ্ছি, তুমি ওই টবের মাটি সরাও। নুহাস আপেল ফেলে শুরু করে দিয়েছে কাজ। দুজন মিলে মাটি ফেলতে ফেলতে মিনিট পাঁচেক পর খেয়াল করলো আর কোনো মাটি নেই। মানে টবটার অর্ধেক জায়গা অব্দি মাটি ভর্তি ছিল। তাহলে বাকি অর্ধেক কই গেল? সিমেন্ট দিয়ে লেপ লাগানো, অথচ ফুলদানির এখনো অনেক জায়গা বাকি নিচে। শাওন নুহাসের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে ইশারা করলো। দুজন মিলে টবটাকে নাড়িয়ে দেখলো এবারও সেই একই ওজন, অথচ তার মাটি ফেলে দিয়েছে অনেকগুলো। তাহলে এত ভার কিসের হতে পারে? রাইহান ওজন মাপার মেশিন নিয়ে হাজির। 5 জন ধরাধরি করে একটা মাটির সমেত টব মেশিনে ওঠালো। মাটি সহ ফুলদানির ওজন আর মাটি ছাড়া ফুলদানির ওজনের পার্থক্য 1 কেজির। তার মানে টবে অন্য কিছু আছে, না হলে এত ভার হবার কথা না। নুহাসের বুদ্ধিতে ফুলদানিটা নিয়ে সবাই বাড়ির মেইন ফটকে এসে হাজির। 1 2 3 বলে 5 জন মিলে ফুলদানিটা হাত থেকে ছেড়ে দিল। সেটা গড়িয়ে গড়িয়ে সিঁড়ি টপকে বাগানে গিয়ে পড়েছে। 3 টুকরো হয়ে গেছে ফুলদানিটা। সবাই দম ফেলে কাছে ঘেঁষে দাঁড়ালো। ফুলদানি ভর্তি টাকা? আশ্চর্য ব্যাপার স্যাপার। ব্যাংক থাকতে মানুষ ফুলদানিতে টাকা রাখে, তাও এই লেভেলের মাস্টার মাইন্ড। বাপরে বাপ, চোরই তো সন্ধান পাবে না। আমরা ক্রাইম ব্রাঞ্চের লোকেরা কত কাঠখড় পুড়িয়ে তবেই জানলাম এর ভেতরে আসলে কি আছে। শাওন গালে হাত দিয়ে বলল, এই টাকার ট্যাক্সি দিতে চান না তিনি, তাই এখানে লোকালেন। বাট আমার কথা হলো, সবগুলো ফুলদানিতে টাকা ভর্তি থাকলে ষষ্ঠ ফুলদানি কোথায় গেল? একজনের পক্ষে একটা ফুলদানি লুকিয়ে ফেলা একেবারে অসম্ভব ব্যাপার। শুধু একজন না, 5 জন ছাড়া এই কাজ কিছুতেই করতে পারবে না। তার প্রমাণ আমরা 5 জন। নুহাস টাকার বান্ডিল নিয়ে উল্টে পাল্টে বলল। হয়তো 5 জন এসেছিল ডাকাতি করতে। শাওন মাথা ঘুরিয়ে বলল, এক একটা ফুলদানিতে 50 লাখ টাকা করে, 6টাতে মোট 300 লাখ টাকা লুকানো, মানে 3 কোটি টাকা। ডাকাত এটা জেনেও শুধুমাত্র একটা ফুলদানি কেন নিল? 5 জনে আরেকটু কষ্ট করলেই তো অন্য একটা ফুলদানি নিতে পারতো। রাইহান ফুলের টবের টুকরো হাতে নিয়ে বলল, আই থিঙ্ক ফুলদানি যেটা মিসিং ওটা খুনি নেয়নি, ওটা এখানেই কোথাও আছে, বাট কেস অন্যদিকে যাবে। এবারের খুনি তার নিজের পরিচয় লুকাতে একের পর এক ধামাকা দিয়ে আমাদের ঘুরিয়ে যাচ্ছে। সে ইচ্ছে করে একটা ফুলদানি সরিয়েছে, আবার জায়গা মতন বাকি 5টা রেখেছে আমাদের সময় নষ্ট করতে। তার যত পেছানো কার সাজে। শাওন টবটাতে একটা লাথি মেরে বলল, খুনি নিজেও জানে না এর ভেতর টাকা আছে। তাহলে সে খুন টাকার জন্য করেনি। আমাদের সে কতদিন ঘোরাবে? একদিন না একদিন তাকে ধরা পড়তেই হবে। নিতু টাকাগুলো হাতে নিয়ে বলল, এত টাকা কি হবে স্যার? নুহাসুর হাত থেকে টাকা কেড়ে নিয়ে রেখে দিয়ে বলল, গিয়ার স্যার জানেন, ধরবা না একদম। হ্যালো গাইস। শাওন পাশে তাকিয়ে দেখলো মেধা এসে হাজির। পকেটে হাত ঢুকিয়ে মুখে একরাশ হাসি নিয়ে সবার দিকে তাকিয়ে আছে সে। শাওন ওকে কিছু বলতে যাওয়ার আগেই সে বলল, আসলে হলো কি, আমি নিউ মার্কেটের জ্যামে পড়ে বসে বসে ভাবলাম বাসায় গিয়ে কি হবে, লাঞ্চ করব, তারপর টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। লাভ তো হবে না, তার চেয়ে বড় এখানে এসে আপনাদের কিছু হেল্প করি, আপনাদেরই উপকার হবে। আফটার অল আমিও তো আপনাদের টিমের অন্তর্ভুক্ত। শাওন এক ধমক দিয়ে বলল, আমি তাদের পছন্দ করি না যারা আমার কথা শোনে না। এত অফিসার কি লাগায় রাখছো? পদে তুমি আমার চেয়েও 1 অংশ নিচে, সুতরাং আমার কথা শুনতে তুমি বাধ্য। একদিনে আপনি থেকে তুমিতে চলে এলেন। শাওন না শোনার ভান করে চলে গেল বাড়ির ভেতর। মেধা বাড়িটা একবার দেখে নিয়ে ওর পিছু পিছু চলল। শাওন এবার দোতলায় এসেছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় একবারও মনে হয়নি যে এই সিঁড়ি পিচ্ছিল। খসখসে ডিজাইনের টাইলস লাগানো, হোঁচট খেলেও পড়ে যাবার সম্ভাবনা 2%।
এত বড় বাড়ি অথচ কোনো সিসি ক্যামেরা নেই। দারোয়ান যারা ছিল তারা হসপিটালে ভর্তি। তাদের হুঁশ আসা পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না। নুহাস নিচে থেকে শাওনকে ডাক দিল। শাওন ওর আওয়াজ শুনতে পেয়ে রেলিংয়ে হাত রেখে তাকালো ওর দিকে। শাওন, আমার মনে হয় মিসেস রেদওয়ানের বোন খুন করেছে মিস্টার রেদওয়ানকে। সিনেমাতে দেখায় না নাকি তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে ভালোবাসার অ্যাক্টিং করে ভিলেনকে ফাঁদে ফেলে খুন করে? শোনো, মিসেস রেদওয়ানের বাবা ছাড়া আর কেউ ছিল না। বার্ধক্যের শেষ সিঁড়িতে পা রেখেছেন তিনি। তাকে আনতে গেছে রেদওয়ানের অফিসের লোক। আর রেদওয়ানের বাবা মা আমেরিকাতে থাকেন। তার ভাই বোন যারা আছে তারা এক একজনে এক এক দেশে থাকে। ঢাকায় তার দূর সম্পর্কের ফুফাতো ভাই একটা থাকে, ব্যাচেলর, বাসা সাভারে। সেই ছাগলে নাকি মোক্ষম সময়ে ডায়রিয়া হয়েছে। তোমাকে পাঠাতে হবে। সন্দেহ হচ্ছে ওরে। মেধা শাওনের কাছে এসে বলল। আমি তো বললামই রেদওয়ান আত্মহত্যা করেছে। মেধার কথা শুনে শাওন অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল। নুহাস নিতোর কাছে গিয়ে এসব ভুলভাল ইনফরমেশন দাও। আমাকে দিতে আসবা না। আমাকে আমার কাজ করতে দাও। শাওনের ধমকে মেধা মুখ বাঁকিয়ে চলে যাচ্ছে। এখন হঠাৎ ওর হাতে থাকা ফুল দেখে শাওন হাত ধরে আটকে ফেললো ওকে। কি? তোমার হাতের এই ফুলটা কোথায় পেয়েছো? কেন বলবো আপনাকে? শাওন মেধার হাত থেকে ফুলটা কেড়ে নিয়ে বলল। এটা তো হোয়াইট অ্যাগ্রেট ফ্লাওয়ার, জাপানের বিখ্যাত ফুল এটা। মেধা শাওনের হাত থেকে পুনরায় কেড়ে নিয়ে বলল। তো এটা তুমি পেলে কই? আমাকে দাও। দিব না। মেধা ছুটল। একবার তাকিয়ে শাওনকে ভেঙচি কেটে সিঁড়িতে পা রাখতে বেসামাল হয়ে পড়ে গেল নিচে। 4 সিঁড়ি অতিক্রম করার পরপরই শাওন ওকে ধরে ফেলল। মেধা এবার মাথায় চোট পেয়েছে। শাওন ওকে ঠিক করে সিঁড়িতে বসিয়ে বলল। আমার সাথে প্রতিযোগিতা চলছে তোমার? মেজাজ গরম করো কেন? ফুলটা আমায় দিলে তোমার কি ক্ষতি হবে? আর এটা পেলে কই তুমি? কোথায় পাবো আর? রেদওয়ানের বাগানে পেয়েছি। হাজার হাজার বিদেশি ফুল পড়ে আছে ওখানে। হঠাৎ করে মেধার পেছনে কাউকে দেখতে পেয়ে শাওন ওর হাত ছেড়ে দিল। একটু পিছিয়ে উঠে দাঁড়িয়ে নুহাসকে ডাক দিল সে। নুহাস, মিস অতিরিক্তর মাথায় মলম পট্টি করো। আমি বাগান বিলাস করে আসছি। শাওন যাওয়ার সময় মেধার হাত থেকে ছো মেরে ফুলগুলো নিয়ে গেল। মেধা কপালে হাত দিয়ে ওর চলে যাওয়া দেখছে। নুহাস ভ্রু কুঁচকে বলল। এসেছো খুনি খুঁজতে আর বেসামাল হয়ে নিজেই খুন হয়ে যাচ্ছিলে? সব ওনার দোষ। আমাকে দৌড়ানে দিয়েছিল এই সামান্য ফুলের জন্য। বাগানে যে শুধু বিদেশি ফুল দিয়ে শাড়ি বানানো তা কিন্তু নয়। নাম করা গুটি কয়েক দেশি ফুলও দেখতে পাওয়া যায়। সাদা আর হলুদ গোলাপ নজরে পড়ল সবার আগে। তাছাড়া রজনীগন্ধা, বেলি, জুঁইও আছে। বিদেশি ফুল রেখে শাওন দেশি ফুল ছুঁয়ে ছুঁয়ে দেখছে। দেশি ফুলে আলাদা অনুভূতি জমা আছে। তাদের ছুঁতে আপন আপন ভাব আসে, যেটা বিদেশি গুলো থেকে আসে না। তার মানে নিশ্চয়ই মিস্টার রেদওয়ান এখান থেকে ফুল তুলে নিয়ে ফুলদানিতে রাখতেন। তিনি বড়ই শৌখিন মানুষ ছিলেন। তার ওয়াইফও নিশ্চয়ই শৌখিন ছিলেন, কারণ একজনের পক্ষে প্রতিটা দিন শখের জিনিসের এত যত্ন নেওয়া সম্ভব না। মালি ছিল না, নিজ হাতেই বিরাট বাগান সামলাতেন। যতদূর জানি তাদের কুক অনলি একজন ছিল। আশ্চর্য কথা, এত বড় কোটিপতি একটা মানুষের কুক মাত্র একজন, তাও সে এই মুহূর্তে নিরুদ্দেশ। অন্তিক স্যার জেনে বুঝে এরকম পচানো একটা কেস আমাদের ঘাড়ে ফেললেন। কুক মালিককে খুন করার সাহস দেখাবে না, তবে সে পালিয়ে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। ধরা পড়লে পিঠে কয়েক ঘা পড়বে, সেগুলো আমি দেব। গরুটা থাকলে অনেক ইনফরমেশন পাওয়া যেত এতক্ষণে। পালিয়ে আমাদের কাজ বাড়ালো। শাওন এবার তার হাতের ফুলটার গাছ খুঁজছে হেঁটে হেঁটে। সবার শেষের সারিতে এসে অবশেষে দেখা পেল হোয়াইট এগ্রেট ফ্লাওয়ারের। ধবধবে সাদা এই ফুলের পাপড়িগুলোর মাথার দিকে নকশার মতন খাঁজ কাটা। দারুণ। ভাবলাম মিসিং ফুলদানির ফুল পেয়ে গেলাম, কিন্তু আফসোস তা পেলাম না। এখানে দেখি অর্কিড, জারবেরা, ল্যাভেন্ডার, গ্ল্যাডিওলাস, আইরিশ সহ আরো অনেক বিদেশি ফুল গাছ আছে। মিসিং ফুলদানিটা খুঁজে পেতে হবে তো। মেঘা কপালে ব্যান্ডেজ লাগিয়ে বাড়িটা থেকে বেরিয়ে এসে বলল। শাওন স্যার, আমি আপনাকে ফুলদানিটা খুঁজে দেই। শাওন পিছনে তাকিয়ে বলল। আমার থেকে দূরে থাকো। তোমাকে বললাম না ডিস্টার্ব করবা না। নুহাসের কাছে যাও। দেখতে হসপিটাল থেকে পালানো রোগীদের মতন লাগছে। উনি নাকি আমাদের অফিসের নতুন অফিসার। মেধা মন খারাপ করে চলে আসলো নুহাসের কাছে। নুহাস আর নিতু মজা করছিল।
একটা ঘটনা নিয়ে। রাইহান নাকি ফুলদানিটা একা ওঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘ আধ ঘন্টা ধরে। মেধা ওদের হাসি ঠাট্টাতে অংশগ্রহণ না করে সোজা রেদওয়ানের রুমে এসে ঘুরে ঘুরে সব দেখছে। রুমটার মাঝখানটায় বড়সড় একটা বিছানা পাতা, তার দুপাশে সবুজ রঙের ফুলদানি দাঁড়িয়ে আছে বিশাল জায়গা দখল করে। এই লোকটা ফুলদানি বলতে পাগল মনে হয়। বেডরুমে কেউ ফুলদানি রাখে? এসবের ভেতরটাও টাকা নেই তো। বারান্দা থেকে ফুলের ভিউ আসে। নিচে একটা ছোটখাটো পুল আছে, যেটা ভালো করে না দেখেই মেধা অন্য কাজে আসলো। আলমারিটা খুলতেই একটা হাতুড়ি গিয়ে সোজা পড়লো ওর পায়ে। ব্যথা পেয়ে দুম করে নিচে বসে পড়লো সে। পা ধরে বলল, লোকটা মরেও শান্তি দিল না। হাতুড়ি কেউ আলমারিতে রাখে? আশ্চর্য। হাতুড়ি পড়ে মেধার পা অর্ধেক অবশ হয়ে গেছে। ওঠার চেষ্টা করেও সে ব্যর্থ। এই পুরো বাড়িটা কুফাতে পরিণত হয়েছে মনে হয়। অনেক কষ্টে শেষে উঠতে পারল সে। হাতুড়িটা আলমারিতে রাখতে গিয়ে দেখতে পেল তাতে রক্তের দাগ, তাও শুকিয়ে আছে। জোর গলায় নুহাসকে ডাক দিল সে। তার বদলে আসলো রাইহান। রক্ত দেখে সে সোজা শাওনের কাছে চলে গেছে। মেধা আলমারির জামা কাপড় সব সরাতে গিয়ে হাতুড়ির সঙ্গে সঙ্গে অন্যান্য সব লোহা তামার জিনিস পেল। স্ক্রু ড্রাইভারও কেউ জামা কাপড়ের সঙ্গে রাখে? শাওন হাতুড়িটাকে ল্যাবে পাঠিয়ে রেদওয়ানের রুমে আসলো পুনরায়। মেধা আলমারি দেখছে, নিচে অর্ধেক ভিতরে ঢুকে। শাওন ওকে সরিয়ে দাঁড় করিয়ে বলল, তোমার গ্লাভস কই? মেধা কোমরে হাত দিয়ে পড়ল। আমার ফিঙ্গারপ্রিন্ট পেলে কি আমাকেও ধরে নিয়ে যাবেন নাকি? আর যদি নাও পান সেটা স্কিপ করবেন, সিম্পল। তার চেয়ে ভালো হবে তুমি গ্লাভস পরলে, এটা নিয়ম। এতবার ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করার ঝামেলা থাকবে না তাহলে। এক এক করে সব ধাতু পাতের সরঞ্জাম একসাথে করেছে রাইহান আর নুহাস মিলে। সবার মুখ ফ্যাকাশে, সবগুলো সরঞ্জামে রক্ত লেগে আছে। এগুলো দিয়ে কাকে টর্চার করা হতো আর কেন? ময়না তদন্তের রেজাল্ট আসা অব্দি অপেক্ষা করতে হবে সবাইকে। আজকের জন্য কাজ শেষ, যে যার বাসায় ফিরছে। শাওনও বেরিয়ে গেল বাসা থেকে। মেধা রেদওয়ানের বেডরুমের আয়নাটার সামনে দাঁড়িয়ে আছে। আয়নাটা ছুঁয়ে দেখে ভয় পেয়ে ছুটে চলে গেল। পায়ে হালকা ব্যথা বলে ছুটতে চেয়েও অর্ধেক পথে গিয়ে আস্তে হাঁটতে হলো তাকে। সন্ধ্যা হয়ে গেছে। রেদওয়ানের বাসা থেকে বের হবার পর যে রোডটার মুখোমুখি হতে হয় সেটা বড় রাস্তার মোড়। গাড়ি ঘোড়ার অভাব নেই। খুব সহজেই একটা রিক্সা পেয়ে গেছে মেধা। শাওন আর প্রাইভেট কার ড্রাইভ করে বাড়ি ফিরছে। আজিমপুরের বহুতল ভবনগুলোর মধ্যে একটি ভবনের 8তম তলায় সে থাকে, তার পুরো পরিবারকে নিয়ে, বাবা মা আর ছোট দুটো বোনকে নিয়ে। গাড়ি পার্ক করে লিফটে ঢুকলো সে। স্বস্তির নিঃশ্বাস ফেলে পাশে তাকিয়ে একজনকে দেখে মুখে হাসি ফুটলো ওর। তার পাশেই হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রশ্মি। শাওন ওর হাত ধরে ঘুরিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, তা ম্যাম, আপনি কি আমার উপর রেগে আছেন? শাওন হাত ভাঁজ করে বলল, পারফেক্টলি বলো। রশ্মি ফ্রো কুচকে পিছিয়ে গিয়ে বলল, রাগ হলে একটুখানি, তবে সেটা চলে যাবে, সমস্যা না। যদি সায়ন স্যার আমার চুলে বেনি করে দেন তো। শাওন মাথা নাড়িয়ে বলল, যথা আজ্ঞা। 8ম তলা আসতেই লিফট খুলে গেল। শাওন রশ্মির দিকে চেয়ে মিটমিট করে হাসতে হাসতে এসে কলিং বেলে চাপ দিল। ওর বড় বোন ত্রিনা এসে দরজা খুলেছে। শাওন ওর মাথায় হালকা পাতলা কিল বসিয়ে দিয়ে বলল, কি অবস্থা বিয়ের কোণে? এই তোর আসার সময় হলো? আমি না বললাম আজ তোকে নিয়ে শপিং এ যাব? আজকে না, আমি অনেক টায়ার্ড। কথাটা বলে গিয়ে কাছের ডাইনিং টেবিলটার পাশে চেয়ার টেনে বসে গ্লাসে পানি ঢালছে শাওন। ত্রিনা কোমরে হাত দিয়ে এদিকে এসে বলল, সমস্যা কি? কিসের এত টায়ার্ড তুই? সারাদিন কাজ আর কাজ। যখন আমি বিয়ে করে চলে যাব তখন বুঝবি আমি কি ছিলাম। এই যে আপা শোনেন, আপনার শ্বশুরবাড়ি বেশি দূরে না, প্রতিদিন গিয়ে একবার করে দেখে আসতে পারবো। এত সেন্টি খাওয়ার কিছু নেই। ত্রিনা মুখ বাঁকিয়ে ওর জন্য চা বানাতে চলে গেছে। শাওন দরজার কাছে এসে রশ্মির হাত ধরে ওকে ভিতরে নিয়ে এসে দরজা লাগালো। তারপর সোজা নিয়ে গেল নিচের রুমে। ম্যাম আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসি।
রশ্মি মাথা নাড়ালো। শাওন তোয়ালে হাতে চলে গেছে। ত্রিনা চায়ের কাপ হাতে পাক্কা 10 মিনিট পর শাওনের রুমে আসলো। দরজায় নখ না করেই ঢুকতেছে সে। শাওন বসে বসে রশ্মির চুল বেনি করে দিচ্ছিল। রশ্মি নিচে কার্পেটে বসে আছে গোল হয়ে, আর শাওন বিছানায় বসে আছে। দুজনের মুখেই হাসি আর কত আড্ডা। শাওনের রুমে ইয়েলো টোনের আলো জ্বলছে। বারান্দায় লাল, নীল, সবুজ, হলুদের ছোট বড় লাইট ঝুলছে। লম্বা বাতাসে টবে ঝুলন্ত ফুল গাছগুলো দুলছে। শাওন বেনি টান দিয়ে বলল, টপ দুলছে বাতাসে, তুমি কিসের জন্য দুলছো? রশ্মি মাথা বাঁকিয়ে পড়ল, আমি দুলছি সায়নের কেয়ারিং এ। শাওন, শুনছিস? শাওন চমকে পিছনে তাকিয়ে দেখলো ত্রিনা আপু হাতে চায়ের কাপ নিয়ে মূর্তির মতন দাঁড়িয়ে আছে। সে উঠে গিয়ে ত্রিনার হাত থেকে কাপটা নিয়ে বলল, মা কোথায়? তার রুমে। শাওনকে আর কিছু বলার সুযোগ দিল না ত্রিনা। সোজা হেঁটে মায়ের রুমে চলে গেছে সে। মা তখন একটা নামকরা ম্যাগাজিন পড়ছিলেন বিছানায় বসে বসে। ত্রিনা ছুটে এসে বলল, মা, কিছু একটা করো। মা মাথা তুলে বললেন, কেন, কি হলো আবার? শাওনকে এই ঘটনা থেকে বের করে আনো মা, আর কতদিন এটা চলবে? মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ম্যাগাজিনটা গুছিয়ে টেবিলের উপর রেখে দিয়ে বললেন, মানুষের দেহের চিকিৎসা হয়, কিন্তু মনের না। ওকে নামি দামি ডাক্তার দেখিয়ে কি লাভ হলো আমাদের? সেই তো অফিস থেকে ফিরে সারা রাত ধরে গল্প করে রোশনিকে নিয়ে। আফসোস হয় রোশনিকে আমরা কেন দেখি না। ত্রিনা মুখটা ফ্যাকাশে করে বলল, যে ওকে পাগলের মতো ভালোবাসতো সেই তো ওকে দেখার সৌভাগ্যটা পেয়েছে। এটা সৌভাগ্য না ত্রিনা, এটা একটা রোগ। চেয়েও কিছু করতে পারছি না আমরা। চলো রোশনি, আমরা বিয়ে করে ফেলি, আমাদের সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে। আর কত অপেক্ষা করব বলো? বয়স তো কম হলো না। রশ্মি চুল ঠিক করে উঠে বারান্দায় চলে গেছে। শাওন ওর পিছু পিছু এসে পা উঁচু করে উপরে ঝুলন্ত টপটা থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে বলল, আর কত পালাবে? বিয়ের কথা বললেই পালাও কেন বলো তো? কথা শেষ করে শাওন ওর কানে ফুলটা গুজে দিতে চেয়ে ফুল গড়িয়ে ফ্লোরের উপর পড়ে গেল। শাওনের চোখের সাথে সাথে পানি চলে এসেছে। রশ্মি হাত দিয়ে ওর মুখ স্পর্শ করে বলল, প্লিজ এই সামান্য বিষয় নিয়ে এখন কাঁদবে না। শাওন রশ্মির হাত ধরে বলল, আমি তোমায় ছুতে পারলে ফুল কেন তোমায় ছুতে পারে না? রশ্মি হাত বাড়িয়ে অশ্রুসিক্ত শাওনের চোখ জোড়া মুছে দিয়েছে। তারপর নিচের ফুলটার দিকে তাকিয়েই তাচ্ছিল্য করে হেসে ফেলল সে। শাওনের রাগ হলো, খুব রাগ হলো। তার কপালের রেখায় রেখায় বাঁকা ভাব ফুটে উঠেছে, নাক লাল হয়ে গেছে। কেন রোশনি হাসছে? আমি কাঁদছি, তাহলে সে কেন হাসছে? সে কি আমার প্রশ্নের জবাবে সবসময় এভাবে হেসেই উড়িয়ে দিবে? সে কি বোঝে না আমি তাকে নিয়ে সিরিয়াস? এই ভেবে মুখ ঘুরিয়ে দাঁড়ালো সে। রশ্মির তারপরেও হাসি পাচ্ছে। শাওনের রাগ ভাঙানো উচিত বলে মনে করে হাসি থামিয়ে শাওনের সামনে এসে বলল, ফুলটাকে মেরে দিব, তাহলে ভালো লাগবে। শাওন মুখ ঘুরিয়ে বারান্দা থেকে চলে আসলো। রশ্মির জানা আছে শাওন এখন চাদর মুড়িয়ে কড়া ঘুম দিবে। একেবারে পরের দিন সকালে চোখ খুলে তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়বে আবার। শাওনের রাগ নাকের আগায় থাকে, আর সেই রাগ চোখের পলকে কিংবা এক রাত পার হলেই দমে যায়। এটার কোনো নির্দিষ্ট সময় নেই। শাওনের রাগ করা দেখে মাঝে মাঝে মনে হয় সে বুঝি ভালোবাসাটাকে আরো গাঢ় করতে রাগ করে বসে থাকে। আসলে সহজ কথা হলো, একটা সম্পর্কে রাগ ভাঙন সৃষ্টি করে না সবসময়, মাঝে মধ্যে সেই সম্পর্কটাকে আরো মজবুত করে তোলে। আপনি পাগল হয়ে যাবেন সম্পর্কটার নেশায় আবদ্ধ হতে। সায়ন এখন তাই করছে। সে আমায় তার প্রতি আরো আসক্ত করে তুলছে। ওই দিন হাত ভেঙেছিলে আর আজ মাথাও ফাটিয়েছিস। তোকে কে বলেছে অফিসার হতে? তোমরাই বলেছিলে বাবার আদর্শ পালন করছি। ভুলে যাবে না, আমার বাবা একজন পুলিশ অফিসার, এখনো রিটায়ার্ড হয়নি। আর আমি কিন্তু অফিসার হওয়ার আগে হাত ভেঙেছিলাম। এটা আর ওটা এক না। একই, অফিস করেই তো হাত ভেঙেছিলি। এখন আবার কপালে কি হলো তোর? ও কিছু না, জলদি খাবার রেডি করো, খুব খিদে পেয়েছে আমার।
মা চলে যেতেই মেধার ছোট বোন মৌমিতা এসে হাজির ওর কাছে। ক্লাস 2-তে পড়ে সে। মেধা ওর চুলগুলোকে গুছিয়ে দিয়ে বলল, কই ছিলি এতক্ষণ? মোটু পাতলু দেখছি, তুমি দেখবে না? দেখবো তো, আপু ফ্রেশ হয়ে আসে, তুই যা টিভি দেখ। মৌমিতা মাথা নাড়িয়ে চলে গেল। মেয়েটা বড্ড সহজ সরল। অবশ্য বাচ্চারা হয়ই সহজ সরল, তাদের মুখে যেমন মায়া মনেও তেমন মায়া। আগে বাসায় ফিরলেই তাকিয়ে থাকতো, যতক্ষণ না ব্যাগ থেকে ক্যাডবেরি বের করে তার হাতে দিতাম। আর এখন কদিন হলো সে আর চকলেটই চায় না। দূর থেকে উকি মেরে দেখে, আবার চলে যায়। কারণটা মা বলেছিল আমায়। আমি হেসেছিলাম তার ভাবনার কথা শুনে। এক হাত ভাঙ্গা বলে আমি নাকি চকলেট কিনে ব্যাগে পুঁততে পারবো না, তাই সে আর চকলেট চায় না। আজ ফুলে গিয়েছিলাম কাজের চাপে, না হলে আমি তার জন্য চকলেট আনতে ফুলি না। মৌমিতার কথা ভাবতে ভাবতে গায়ের কালো কোটটা অনেক কষ্টে খুলছে সে। হাতের ব্যথাটা তাজা এখনো। এই তো ওই দিনই হাতে চোট পেয়েছিল, প্রচুর ব্যথা হয়েছিল তখন। প্রচুর চুলগুলোকে ক্লিপ দিয়ে বন্দি করে অট্ট হাসিতে লুটিয়ে পড়েছে মেধা। হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল। শুয়ে থেকেই পায়ের উপর পা তুলে বলল, আমার নাকি হাত কাঁপে শুট করতে। আমি কোনো কাজের না। আহারে, আফসোস হয় তাদের উপরে যারা আমার বাহ্যিক রূপ দেখে শিওর হন আসলে আমি নামক মানুষটার ক্ষমতা কত দূর। সে জানেও না মেধা কি জিনিস, অবশ্য কখনো জানবেও না। সারা জীবন ভিতর ডিম মেধাকেই চিনবে তারা। এর পেছনে লুকিয়ে আছে সঞ্চয়িনী। তাকে সংসার করার ওদের কারোর কাম্য নয়, স্পেশালি মিস্টার শাওনের। ওই লোকটার এমনিতেও মাথার তার ছেঁড়া। আমার ক্ষমতা জানতে তাকে নজর রাখতে হবে। আপকামিং ক্রাইম প্যাট্রোলে সে বুঝবে এটা এক সন্ন্যাসিনীর কাজ, তবে সে জানবে না এটা কোনো সঞ্চয়িনীর কাজ। সঞ্চয়িনীরা নাম দিয়ে বেড়ায় না, তাদের পদবি তারা সঞ্চয়িনী। মেধা দেখ তো কে এসেছে, তোর বাবা কিনা গিয়ে দেখ। মনিতা দরজায় নাগাল পাবে না, আমার হাতে ডিম লেগেছে। মেধা উঠে গেল দরজা খুলতে। চেক না করেই খুলে ফেললো দরজা। দরজার ওপারে কেউ নেই। ভ্রু কুচকে মেধা বাহিরে বেরিয়ে করিডোরের দুপাশে তাকালো। তাও সব ফাঁকা দেখে পুনরায় বাসায় ঢুকে দরজা লাগাতে যেতেই খুব জোরে একটা ধাক্কায় ছিটকে ফ্লোরে গিয়ে পড়ল সে। হাতের ব্যথাটা যেন আরো গাঢ় হয়ে গেছে। মনে হয় হাত আলগা হয়ে গেল বুঝি। অন্য হাত দিয়ে হাতটা চেপে মাথা তুলে দেখলো 3 জন এসে দাঁড়িয়েছে ওর সামনে। সবার মুখে মাস্ক লাগানো, দুটো চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। গান তাক করে রেখেছে মেধার দিকে। মৌমিতা অপরিচিত মানুষ দেখে চিৎকার করে বসলো। একটা লোক এগিয়ে এসে ওর মুখ চেপে ধরে অন্য রুমে নিয়ে ছেড়ে দিয়ে বাহিরে গিয়ে লক করে আবার মেধার সামনে এসে দাঁড়ালো। মৌমিতার আওয়াজে মা ছুটে এসে এসব দেখে তিনিও চিৎকার করতে গিয়েও পারলেন না। মেধা ঠিক হয়ে বসে বলল, আমার মায়ের কপাল থেকে গান সরাও। লোকটা গান সরিয়ে ইশারা করলো একজনকে। সে মৌমিতা যে রুমে আছে ওই রুমে মাকেও রেখে এসে বাহিরে গিয়ে আবার দরজা লাগিয়ে ফেললো। কে তোমরা? আদৌ জানো আমি কে? তুমি কে সেটা আমাদের জানার বিষয় না। আমাদের জানার বিষয় হলো যে ক্লিপটা তোমার কাছে আছে সেটা ফেরত দাও, তাহলে আজ তোমার পুরো পরিবার শহীদ হবে। লোকটা থুতনিতে হাত রেখে দাঁত কেলিয়ে আবারও বলল, আর তোমাকে আমরা এমনি এমনি মারবো না। এত সুন্দর জিনিসকে কি আর সোজাসুজি ভাবে মারা যায়? মেধা পকেটে চাপ দিয়ে টের পেল ওটাতে গান নেই। তখন কোট খুলেছিল অফিস থেকে ফিরে। কোটের ভিতর গানটা ছিল। উপায় না পেয়ে এদিক ওদিক তাকাচ্ছে সে এখন। লোকটা গান মেধার কপালে ঠেকিয়ে ধরে বলল, কাজ শুরু করবো নাকি ক্লিপ দিয়ে দিবা? মেধা তার পায়ে হাত দিয়েছে। পায়ের টাকনুর কাছাকাছিতে তার গান আরেকটা থাকে প্যান্টের নিচের ভাগে, যার কারণে দেখা যায় না। ভাগ্যক্রমে তখন সেটা খুলে রাখেনি সে। লোকটার দিকে তাকিয়ে মুচকি হেসে দিয়ে উঠে দাঁড়ালো সে। এরপর পায়ের থেকে গান নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার কপালে তাক করে বলল, ওদের সবাইকে বলো গান নিচে নামাতে, না হলে তোমায় আমি শুট করব। আর এটাও খুব ভালো করে জানি যে তোমরা আমায় মারবে না। আমায় মারলে
ক্লিপ পাবে কি করে বুঝলে? ট্রেনিং করার সময় ভুলে কজনের গায়ে সত্যি সত্যি গুলি মেরে দিয়েছিলাম। আশেপাশে হসপিটাল ছিল বলে তারা বেঁচে গিয়েছিল, কিন্তু আমার বাসার আশেপাশে তো দূরে থাক, দূর দূরান্তেও এমন হসপিটাল নেই যেখানে ডাক্তার গুলি উড়িয়ে সারিয়ে তুলতে পারবে তোমায়। আর এখন তো ট্রেনিং শেষে একেবারে পাক্কাপোক্ত অফিসার হয়েছি, কিন্তু এবারে যদি ভুল হয় তাও মারবা, আর ভুল না হলেও মারবা। লোকগুলোর মধ্যে প্রধান যে আছে তার আদেশের অপেক্ষা করছে বাকিরা। মেধা কানটা আরো জোরে চেপে ধরে বলল, সুন্দর করে মরার কথা ছিল না? আমিও তোমায় খুব সুন্দর করে মারবো। শুধু ছেলেরা মেয়েদের টর্চার করে মারবে কেন? মেয়েরাও টর্চার করুক। থ্যাঙ্কস গড, বাবা কাল অনেকগুলো মোমবাতি কিনে এনেছিল। টর্চারের সূচনা পূর্ব ওটাতেই শুরু হোক। রোশনি, শুনতে পাও? রোশনি? শাওন শোয়া উঠে বসে দেখলো রশ্মি নেই কোথাও। কই গেল মেয়েটা? আমি অভিমান করেছি বলে সে উল্টো অভিমান করেনি তো? বিছানা ছেড়ে নেমে হাত দিয়ে চোখ ঢেকে বারান্দার পর্দা টেনে ফেললো শাওন। সকাল সকাল তার রুমের পর্দা সরানো মোটেও পছন্দ না তার। কেউ তার অপছন্দের এই কাজটা ভুলেও করে না, তাহলে আজ কে করলো এমনটা? চোখ টন টন করছে। সবেমাত্র ঘুম থেকে ওঠা চোখ আমার, শুরুতেই এত আলো সহ্য হয় নাকি? রোশনি, কই তুমি? পর্দা তুমি সরালে? শাওনের মুখের বুলি আটকে গেল। রশ্মি কিভাবে সরাবে? রশ্মি কি তাহলে ফিরে এসেছে? মুখে একরাশ হাসি নিয়ে শাওন রুম থেকে বের হতেই বাবার মুখোমুখি হলো। বাবা ওর ঘাড়ে হাত রেখে চাকিয়ে বললেন, কি হলো শাওন, ভয় টয় পেলে নাকি? ও হ্যাঁ, আজ তো আমি তোমার রুমের পর্দা সরালাম। বাবা, তোমার অপছন্দের কাজ করে ফেলেছি, এখন কি বকবে? শাওন হাসার চেষ্টা করে বলল, না, আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, একসাথে নাস্তা করব। বাবার চোখের সামনে থেকে সরে শাওন রুমে আসতেই ফোন বেজে উঠল তার। রাইহানের কল। সে জানালো, একটা গ্যাংয়ের 3 সদস্য হাতে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়েছে কাল রাতে। তাদের সবাইকে কে গুলি করেছে বলতে পারছে না কেউই, শুধু মম মম করছে। ট্রমা ছাড়ুক, নাম বলে দেবে, বাট আমাকে জানাচ্ছ কেন এসব? এই গ্যাংটাকে ধরতে মাসখানেক আগে আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম স্যার, মনে আছে? একেবারে নেত্রকোনা। শাওন কপাল টিপে ধরে বলল, হ্যাঁ মনে পড়েছে, লিয়াকতের গ্যাং না ওটা? ব্রাভো, ওই 3টাকে গার্ড দিয়ে পাহারা দাও, কান টানলে মাথা ঠিক চলে আসবে। মুচকি হেসে ফোন রেখে শাওন ওয়াশরুমে যাওয়ার আগে দেখতে পেল রশ্মিকে। শাওনের শখের গাঁদা ফুলগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নিচে বসে আছে সে। শাওন কাছে এসে বলল, এতবার ডাকলাম শুনলে না? রশ্মি মাথা তুলে বলল, তোমাদের বাসায় আজ একটা পরিবার আসবে। জানি, ত্রিনা আপুর হবু শ্বশুর বাড়ির লোক। কিন্তু তুমি কি জানো ট্রিনা আপার হবু বরের ছোট বোন তোমায় পছন্দ করে? তোমার বাবা চায় তার সঙ্গে তোমার বিয়ের কথার আলাপ জমাতে, এবং সেটা আজকেই। আর শাওন রশ্মির হাত ধরে উঠিয়ে দাঁড় করিয়ে বলল, তোমাকে না বললাম আমার রুম ছেড়ে কোথাও যাবে না? কথা শোনো না কেন? যেটা দেখলে মন খারাপ হয় সেটা জেনে বুঝে দেখতে যাও কেন? রশ্মি শাওনের দুহাত মুঠোবন্দি করে ধরে বলল, প্লিজ সায়ন, এবার বিয়েটা করে ফেলো। তোমার সুখ দেখলে আমারও শান্তি লাগবে। না লাগবে না, কাল মেধার হাত ধরায় তোমার চাহনি আমি দেখেছিলাম। আমি জেনে শুনে তোমায় কষ্ট দিতে পারি না, সরি। সোফায় বসে খবরের কাগজের পাতা ভাঁজ করছেন বাবা। চোখে মুখে গাম্ভীর্য ফুটে উঠেছে। এমনটা ঠিক তখনই হয় যখন বাবা মনে মনে পাহাড় পর্বত সমান চিন্তা ভাবনা করতে থাকেন। তার একদম পাশেই ইয়ার লম্বা এক বারান্দা। বাতাসে মন ভালো হয়ে যায় বলে তিনি এই সময়টাতে এসি বন্ধ রাখেন। তার মতে প্রাকৃতিক সবকিছু উপভোগ করতে হলে যান্ত্রিক সবকিছুকে বন্ধ রেখে দিতে হয়, তা না হলে প্রকৃতির স্বাদ মেটে না ভালো মতন। মেধা দরজা জানালা লাগিয়ে ঘুমুচ্ছে। কাল ওই 3টেকে জায়গা মতন রাখতে রফা দফা হয়ে গিয়েছিল। অনেক রাত অব্দি জেগে থাকতে হয়েছিল তাকে। বাসায় ফিরে মাকে হাজার রিকোয়েস্ট করেও দমাতে পারেনি। খবরটা মা বাবার কানে পৌঁছিয়ে দিয়েছেন শেষে। মৌমিতা স্কুলে যাবে বলে তৈরি হয়ে দুটো বেনি ঝুলিয়ে পা দুলাচ্ছে বাবার পাশে বসে। বাবা নাস্তা সেরে ওকে নিয়ে বের হবেন। প্রতিদিন ওকে সাথে
সাথে নিয়েই বের হন তিনি। তার অফিসের আগেই মৌমিতার স্কুল পড়ে। সেই সময়ে মা টেবিলে খাবার রাখতে রাখতে বললেন, আমি কিছু শুনতে চাই না, তুমি মেধার সঙ্গে কথা বলবেই বলবে, বুঝতে পারছো তুমি? আমার কপালে বন্দুক ধরেছিল, কত বড় সাহস! কি না কি হয়ে যেত। আমাকে আর মনিতাকে রুমে বন্দি করে রেখেছিল। ইস, মনে করতে গা গুলিয়ে আসছে আমার। না, আমি কিচ্ছু শুনতে চাই না। মেধার সঙ্গে তুমি আজই এই বিষয় নিয়ে কথা বলবে। একজন পুলিশ অফিসারের বউ হয়েছি আর ক্রাইম ব্রাঞ্চ কর্মরত মেয়ের মা হয়ে বলে কি আমার রোজ রোজ এসবের সম্মুখীন হতে হবে? আমার ছোট মেয়েটার কি দিন এমনই চলবে? কাল সারা রাত ওর বুকে দুক দুক করেছিল, আমি ওকে বুকে নিয়ে ঘুমিয়েছিলাম। তোমার মেয়েকে বলো চাকরি ছাড়তে, ভালো বিদেশে চাকরি করে এমন ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। আমাদের কাছে থাকলে ওর শত্রু সব রোজ এসে এসে ভেঙচি দিয়ে যাবে। এইটুকুন মেয়ের শত্রুর অভাব নেই। তোমাকে কি বলছি শুনছো? বাবা খবরের কাগজ দেখে চোখ উঠিয়ে বললেন, হ্যাঁ শুনছি। মেধার উত্তর কি হবে তাও জানি আমি। সে পরামর্শ দেবে আমরা যেন বাসা পাল্টে দূরে কোথাও গিয়ে থাকি। আর আমার বড় মেয়েকে একা রেখে অন্য কোথাও থাকা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু সে প্রত্যুত্তরে এই সাজেশনটি দেবে। মা রুটি ছ্যাঁকার খুন্তি নিয়ে তেড়ে এসে বললেন, সেটাই ভালো। আমি জানি তোমার এই সাহসী মেয়ে বিপদে পড়লেও বেঁচে যাবে, কিন্তু আমি, আমার ছোট মেয়েটা, আমরা না পারি মারামারি, আর না আমাদের কাছে সবসময় বন্দুক থাকে আত্মরক্ষার জন্য। আমাদের কি হবে? না হয় তোমরা আমাদের বাঁচিয়ে দেবে, কিন্তু এই যে কদিন বাদেই বন্দুকের মুখোমুখি হতে হয়, সেটা তো একদিন না একদিন হার্ট অ্যাটাক হয়েই বসবে। মিতুল থামো একটু। আচ্ছা ঠিক আছে, আমি মেধার সঙ্গে আলাপ করবো এ নিয়ে। তুমি জলদি খাবার তৈরি করো, আমার দেরি হচ্ছে। বাবা আমারও তো দেরি হচ্ছে। জানি তো আম্মু। মেধা ঘুম থেকে উঠছে না দেখে বাবা নাস্তা সেরে মৌমিতাকে নিয়ে চলে গেছেন। ঠিক 10টার দিকে মেধার ফোনে কল আসলো। ঝাপসা চোখে ফোন হাতিয়ে খুঁজে বের করে কানে ধরল সে। ওপাশ থেকে কর্কশ আওয়াজে একটা ধমক শুনতেই লাফ দিয়ে উঠে বসলো সে। শাওনের কল এটা। সরি স্যার, আমি আসলে ভুলে গিয়েছিলাম, কাল থেকে অফিসে জয়েন হয়েছি। শাওন কল কেটে দিয়েছে ততক্ষণে। অফিসে সবাই এসেছে অথচ মেধাই আসেনি। রাগে মাথা ফেটে যাচ্ছে ওর। নুহাস কফির মগ নিচ্ছিল রহিমের হাত থেকে। নিতু টেবিলে মাথা রেখে বলল, আজকেও কি রেদওয়ানের বাসায় যেতে হবে? তা নয় তো কি, শাওন খুব ক্ষেপে আছে আজ সকাল থেকে। কে জানে কি হলো, মনে হয় আজই খুনির গলা চেপে ধরবে। খেপার কারণ মনে হচ্ছে মেধা। সে এখনো অফিসে ঢোকেনি, 10টা বেজে গেল। শাওন তার কেবিন থেকে বেরিয়ে এসে বলল, তোমরা সবাই রওনা হও, আমি গিয়াস স্যারকে সাথে নিয়ে আসবো। তোমরা গিয়ে বাকি যা কিছু ইনভেস্টিগেট করার তা করতে থাকো। নুহাস কফিতে চুমুক দিয়ে বলল, খাবে? না, মুড নেই, তোমরা খাও। শাওন তার কেবিনে ঢোকার 2 মিনিট পর মেধা এসে হাজির। টাই ঠিক করতে করতে নিতুর সামনে এসে দাঁড়ালো সে। নিতু ভ্রু উঁচু করে বলল, চুলের এই হাল কেন? চোখ মুখের অমন অবস্থা কেন? ঘুম থেকে কখন উঠেছো? 10 মিনিট আগে ছুটে এলাম, রেডি হবার টাইমটুকু পাইনি। শাওলা স্যার, সরি, আই মিন শাওন স্যার যে ধমক দিল আমায়। নিতু হাসতে হাসতে বলল, আরো ধমক ওয়েট করছে, যাও ভেতরে। মেধা মাথার চুল হাত দিয়ে মিহি করতে করতে ভেতরে গেল। শাওন টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, চোখ দূরের একটা লেকের দিকে। ওর কেবিন থেকে লেকটা স্পষ্ট দেখা যায়। মেধা ঢোক গিলে এই নিয়ে দুবার জিজ্ঞেস করেছে ভিতরে আসবে কিনা। শাওন তৃতীয়বারের সময় পিছনে ফিরল। মেধা দরজা ধরে দাঁড়িয়ে আছে। ইউ নো হোয়াট, তোমার মাঝে আমি মেধাবাদে বাকি সব দেখি। লেট, স্লো, উইক, শাই, এটসেট্রা। মেধা চোরের মতন দাঁড়িয়ে শাওনের বকা শুনছে। শাওন টেবিলের উপর ঠাস করে হাত রেখে বলল, আর একদিন লেট করলে চাকরি খাবো তোমার। মেধা এক দৌড়ে পালালো। অফিস রুমে এসে দেখলো কেউ নেই। শাওন তার ফোন পকেটে ঢুকিয়ে সেও বেরিয়ে একই কাহিনী দেখলো, কোথাও কেউ নেই। ফোনটা আবার বের করে গিয়াস স্যারকে কল করলো। হ্যালো শাওন। হ্যাঁ বলো, কি হয়েছে? স্যার আপনি কোথায়? আমার তো আপনার সঙ্গে রেদওয়ানের বাসায় যাবার কথা ছিল আজ। নুহাস, রায়হান আর নিতুকেও তো দেখছি না। আরে ওরা আমার সাথে, আমরা অলরেডি রওনা দিয়ে ফেলেছি। মানে? তুমি মেধাকে নিয়ে এসো, এত দূর তো সে একা আসতে পারবে না। টিমের সবাই একসাথে আসাও যাওয়া মেতে থাকাই ভালো।
তাছাড়া তোমার আর ওর বোঝাপড়ার কমতি পরিলক্ষিত। আমি চাই সেটার সংখ্যা 0 হোক। শাওন ফোন রেখে মেধার দিকে তাকালো। মেধা চেয়ারের উপর পা তুলে গোল হয়ে বসে কফি খাচ্ছিল। শাওন আর একটা ধমক দিয়ে বলল, আমার সাথে চলো, রেদওয়ানের বাড়ি যাবে। গিয়াস স্যারের অর্ডার এটা, না হলে আমার শখ নাই ভিতর ডিমকে আমার সাথে নিয়ে যাবার। মেধা চলতি করে কফিটা শেষ করে ছুটল শাওনের পিছু পিছু। শাওন কারে ড্রাইভিং সিটে বসেই দেখলো মেধা ওর পাশের সিটের দরজা খুলছে বসবে বলে। শাওন থামতে বলল ওকে। ওখানে না, পেছনে বসো। মেধা মুখ বাঁকিয়ে কারের পিছনের সিটে বসলো। শাওন ড্রাইভ করতে করতে ওর পাশের সিটটার দিকে তাকাচ্ছে, এমন ভাব করছে যেন কেউ বসে আছে সেখানে। মেধা 100 বার মাথা সামনে এনে দেখেছে, তাও কাউকে দেখেনি। তারপরেও শাওন এতবার ওদিকে তাকাচ্ছে কেন? গিলু টিলু আছে নাকি ওই লোকটার মাথায়? একটা সময় কি নিয়ে শাওন হাসতে গিয়ে কার থামিয়ে ফেললো, আর একটুর জন্য একটা গাছের সাথে ধাক্কা লেগে যেত। মেধা সামনের সিটের সঙ্গে দুম করে বাড়ি খেয়ে এখন কপাল ঘষছে। শাওন পিছনে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? মেধা কথা বলছে না, শুধু কপাল ঘষছে। শাওন আর একটা ধমক দিয়ে ওর কপাল থেকে হাত সরালো। ব্যান্ডেজের উপরিভাগে লাল আবরণ হয়ে গেছে রক্তের। কালকের ক্ষতে আবারও চোট পেয়েছে সে। আচ্ছা, এই মেয়েটা চোট ছাড়া আর কিছু পেতে পারে না? দেখা হবার পর থেকে দেখতেছি খালি চোটই পাচ্ছে। এর নাম মেধা না হয়ে ব্যথা হওয়া উচিত ছিল। শাওন পকেট থেকে একটা টিস্যু বের করে ওর কপালে লাগিয়ে ধরে বলল, চেপে ধরে রাখো। কারে বসে সিট বেল্ট লাগাতে হয় জানো না? এখন দোষ তো আমার দিবা। অবশ্যই দোষ আপনার। এই সিটের সঙ্গে প্রেম করতে গিয়েই তো আর একটুর জন্য অ্যাক্সিডেন্ট করে বসতেন। আপনি তো মরতেন না, আপনার সিটও মরতো না। ফাঁক দিয়ে আমি মরতাম। আমার হবু বর বিয়ের আগেই হবু বউহীনতা রোগে ভুগত। সিটের সাথে প্রেম মানে? হোয়াট ননসেন্স। তা নয় তো কি? আমাকে এই সিটে বসতে দিলেন না, সেই কখন থেকে খেয়াল করছি। সিটটাকে দেখেই যাচ্ছেন, পারছেন না নিচের সিট রেখে উঠে এই সিটটাকে জড়িয়ে ধরতে, আবার হাসাহাসিও করছেন। এগুলো প্রেম না তো কি ছেলে খেলা? শাওন মাথা ঘুরিয়ে বসে গাড়ি স্টার্ট করলো। সমস্যা হলো গাড়ি স্টার্ট হচ্ছে না। মেধা দাঁত কেলিয়ে শাওনের চেষ্টা করা দেখছে। শাওন অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে মেধার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে নামলো গাড়ি থেকে। মেধাও নামলো। ফাঁকা রাস্তায় এসে গাড়ি নষ্ট হলো। একটা মানুষ তো দূরে থাক, কাকপক্ষীও নেই। সবুজ আর সবুজ, মাঝে নীল রাস্তা আর দুপাশে জঙ্গল, আর সেখানে ও নষ্ট গাড়ি। কি সুন্দর না? কথাটা আসতেই বলল মেধা। শাওন খেয়াল করেনি। সে গাড়ির সামনে গিয়ে পিট পিট করছে। রিমোট বাড়ি দিলে রিমোট ঠিক হয়ে যায়। গাড়ি বাড়ি দিলে গাড়ি ঠিক হয় কিনা তারই এক্সপেরিমেন্ট করছে শাওন। মেধা শাওনের পাশের সিটটা জানালার এপার থেকে দেখছে দৃঢ় দৃষ্টিতে। কিছুই তো নাই। লোকটা যেভাবে তাকাচ্ছিল যেন এই সিটে বিশ্ব সুন্দরী একজন বসেছিল। আমি তো কিছুই দেখি না। ধ্যাত। এই যে স্যার, আর কত দূর? আই মিন হেঁটে যেতে হবে নাকি? যাও হেঁটে। তুমি না গেলে তো রেদওয়ানের কেস সলভই হবে না। মেধা দাঁত কেলিয়ে বলল, একদম সত্যি কথা। প্রায় মিনিট 10 ধরে শাওন চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে গাড়িকে রিস্টার্ট করতে। মেধা ফাঁকা রাস্তা পেয়ে মাঝখানে বসে আছে গালে হাত দিয়ে। মাঝে মাঝে ফোন নিয়ে টুপ করে 5-6টা ছবি তুলে ফোন আবার রেখেও দিচ্ছে। তাও শাওনের মেকানিক হওয়ার ইচ্ছের লিমিট শেষ হয় না। লোকটার ধৈর্য আছে বলতে হবে। সেলফি তোলার পর্ব শেষ করে মেধা খেয়াল করলো শাওন তাকে ফেলে সোজা হাঁটা ধরেছে। সেটা দেখে তাড়াহুড়ো করে সেও চলল ওর পিছু পিছু। শাওনের হাঁটার গতির সঙ্গে মেধা পার পাচ্ছে না। থামলেই দেখে শাওন বহু দূরে। ওর কাছাকাছি যেতে পারা অসম্ভব ব্যাপার হয়ে উঠেছে। কিন্তু শাওনের এদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। হাতের ঘড়িটা বারবার দেখতে দেখতে হেঁটে চলেছে সে। একটু থামুন না, পা ব্যথা হয়ে গেছে আমার। শাওন হাঁটতে হাঁটতে বলল, অনেকটা পথ বাকি, প্রায় 5 কিলোমিটার। এই পুরো রাস্তায় একটা ফিলিং স্টেশন ছাড়া আর কিছুই চোখে পড়বে না। বসে বসে সময় নষ্ট করে কাজ নেই। মেধা কোমরে হাত দিয়ে বলল, আজকে কেস ক্লোজ করবেন নাকি? বাপরে, আপনার এত মেধা!
শাওন কিছু বলল না, বরং হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। মেধা হাঁপাতে হাঁপাতে পুনরায় রোডে বসে পড়েছে। শাওন কিছু দূর গিয়ে থামলো। এবার সে নিজেও হাঁপিয়ে গেছে। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছে মেধার দিকে তাকালো সে। মেধা রাস্তায় বসে পা ধরে টিপছে। একে তো হাত ব্যথা, কপাল ব্যথা, সাথে এখন পা ব্যথা। এই চাকরি করে আর কত কি সহ্য করতে হবে কে জানে। তারপর এই তার ছিঁড়া মার্কা সিনিয়র একজন কপালে জুটেছে। তিনি আমাকে নিজের মতন মনে করেন। আর মেয়েদের শরীর হলো তুলোর মতো নরম, এদের আগলে রাখতে হয়। সরকার মতো ঘুরালে হয়? আমাকে পানি পাইছে, যে জায়গায় দেবে সে জায়গায় মিশে যেতে হবে। নিজে তো তেল, তেলে আর জলে কি জীবনে মেশে? মন চাই কোদাল দিয়ে সব শ্যাওড়া উঠিয়ে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। শাওন একটা মাইক্রো দেখতে পেল, একদম দূর থেকে আসছে মনে হয়। মুচকি এসে এগিয়ে এসে দাঁড়ালো সে। ওর এমন দাঁত কেলানো দেখে মেধাও তাকালো। মাইক্রো দেখে মেধাও হেসে ফেলেছে। শাওনের ইশারায় মাইক্রোটা থামলেও সমস্যা হয়ে দাঁড়ালো সেখানে শুধুমাত্র একটা সিট খালি আছে। মাইক্রোটা বিয়ে বাড়িতে যাচ্ছিল বরযাত্রী নিয়ে। মানুষে গিজগিজ করছে, তাও তারা ঠেসে ঠেসে একটা সিট খালি করতে পেরেছে ওদের জন্য। তার মাঝ থেকে মধ্যবয়স্ক একজন মহিলা মশকরা করে বললেন, সম্পর্কে বন্ধুই তো হও তোমরা, তাই না? বন্ধু বন্ধুকে কোলে নিতেই পারে। বসে পড়ো আর তোমার বন্ধুকে কোলেও নিয়ে নাও। এসব লজ্জার কি আছে? বিপদে পড়লে এত 7-5 ভাবতে হয় না, বুঝলে? শাওন পিছিয়ে দাঁড়িয়ে পড়ল। ইম্পসিবল। মেধা ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনার প্রেমিকা মানে ওই সিটটা রাগ করবে বুঝি? একটা বুদ্ধি দেই, আপনি আমাকে কোলে নিয়েন, আমি আপনার প্রেমিকাকে কোলে নেব। ইজি। চুপ, আমি তোমায় কোলে কেন নেব? কি রকম চিপ একটা ব্যাপার, ভাবতেই লজ্জা লজ্জা পাচ্ছে। দরকার নেই, তার চেয়ে বরং হেঁটে যাব আমরা। মাইক্রোটা চলে গেল। মেধা দাঁতে দাঁত চেপে হাঁটা ধরেছে আবার। শাওন এবার আস্তে আস্তে হাঁটছে। পথ শেষ হবার নাম নিচ্ছে না, যেন আরো বেড়েই চলেছে। বাঁকের পর বাঁক। মনে হয় এই বুঝি পথ শেষ হয়ে যাবে আর মৃত রেদওয়ানের বাড়ি নজরে আসবে। কিন্তু তার হচ্ছে কই। বেশ অনেক দূর এসে একটা বাস দেখে মেধা লাফিয়ে উঠে বলল, আমরা বাস পেয়ে গেছি, ইয়ে। শাওন ভ্রু কুঁচকে বলল, ডানে তাকাও। মেধা ওর কথা মতন ডানে তাকালো। এমা তাকিয়ে দেখলো রেদওয়ানের বাড়ির সামনে তারা। নিজেই নিজের উপর বিরক্ত হয়ে রেদওয়ানের বাড়িতে ঢুকলো সে। গিয়াস রহিম বাড়ির বাইরে দাঁড়িয়ে ভাঙা কাচের দেওয়ালটা দেখছিলেন মনোযোগ দিয়ে। শাওন ওনার পাশে এসে দাঁড়াতেই মুখ ঘুরিয়ে বললেন, এত দেরি হলো কেন? স্যার, আমার কার্ড নষ্ট হয়ে গিয়েছিল, হেঁটে এলাম। নেটওয়ার্ক পাচ্ছিলাম না ফোনে, না হলে কল করে এক্সট্রা গাড়ি ডেকে আনা যেত। ও যাই হোক, এই দেয়ালটা দেখেছ? দুটো মানুষের মৃত্যু হলো, অথচ এত বড় বাড়ির কোনায় কোনায় ভাঙচুরের চিহ্ন। আদৌ 2 জন মারা গেছে নাকি এর পেছনে আরো মৃত্যু আছে? স্যার, সেটা হলে এতদিনে আমরা লাশ পেয়ে যেতাম। নুহাস কাছে এসে বলল, শাওন, আমি রেতনের ফুফাতো ভাইকে হসপিটালে দেখতে যাচ্ছি। তার আসলেই ডায়রিয়া হয়েছে নাকি আমাশয় হয়েছে তারই পরীক্ষা করতে। যাও, ভালো করে শিওর হবা, পারলে জিজ্ঞাসাবাদ করে নিও। আর হ্যাঁ, মিসেস রেদওয়ানের বাবা আসার কথা না? তিনি কি এসেছেন? রাইহান বাড়ি থেকে বের হতে হতে বলল, তিনি রেদওয়ানের গেস্ট হাউসে আছেন আপাতত। চলো আমরা গিয়ে তার সঙ্গে কথা বলে আসি। গিয়াস স্যার মেধাকেও পাঠালেন শাওনের সঙ্গে। গেস্ট হাউসটা রেদওয়ানের বাড়ির ঠিক পেছনে। 4 রুমের একটা গেস্ট হাউস, দোতলা। নিচের তলায় 2 রুম, উপরের তলায় 2 রুম। রাইহান আফসোস করে বলল, এরকম একটা বাড়ি ভাড়া দিলে মাসে যে টাকা আসতো ওটা দিয়ে আমার মাস কেটে যেত অনায়াসেই। বড় লোকদের ঢং দেখলে মন চায় আমি আজীবন গরিব থাকি। নিচের তলায় ডাইনিং আর ড্রয়িং রুম আছে। সেখানে মিসেস রেদওয়ানের বাবাকে পেল না ওরা, তাই উপরের তলাতেই গেল। সেখানে বেডরুমে মুখ গম্ভীর করে বসে আছেন তিনি। শাওন তার সামনে বরাবর চেয়ার টেনে বসেছে চুপচাপ। মেধা ড্রয়িং রুম ঘুরে ঘুরে দেখছে, আর কিচ্ছু নেই সেখানে। সব জায়গায় ফুলদানির ছড়াছড়ি। এগুলো ছোট ছোট, ভেঙে দেখতে হবে সোনা আছে নাকি রূপা নাকি জহরত। মনে রাখবেন, কবি বলেছেন, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি এখন এই ফুলদানি ভেঙে দেখব। মেধা, আসলেই তোর অনেক মেধা।
তাই তো তোর এই নাম রেখেছে তোর ফ্যামিলি। দেখ সব থেকে মাটি, টাকা পয়সা নাই কেন? রাইহান একটু দূরে দাঁড়িয়ে থেকে লোকটাকে পরখ করছে। বয়স খুব বেশি মনে হয় না, কথা বলতে পারবে কিনা সন্দেহ আছে। এক দৃষ্টিতে হাতের নীল রঙের আংটিটার দিকে তাকিয়ে আছেন তিনি। ধবধবে সাদা দাড়ি তার, যে মারা গেছে তার সাথে হুবহু মিল। মেয়ে একেবারে তার বাবার মতনই হয়েছে তাহলে। ওনাকে করা শাওনের প্রথম প্রশ্ন ছিল উনি কেমন আছেন। জবাব দিতে গিয়ে কেঁদে ফেললেন তিনি। একমাত্র মেয়ে আশাকে ছাড়া তার দুনিয়ায় আর কেউ ছিল না, আর আজ তাকে হারিয়ে তিনি একেবারে একা হয়ে গেলেন। ফুলের মতো মেয়ে ছিল তার, বারবার এই লাইনটাই বলে যাচ্ছেন তিনি। শাওন নড়ে চড়ে বসলো, শেষে ওনার হাতটা ধরে বলল, লাস্টবার কবে কথা হয়েছিল আপনার মেয়ের সঙ্গে? শুক্রবারে। কি কথা হয়েছিল বলতে পারবেন? ও ফোন ধরেই বলতো পেয়েছি কিনা, কাজের বুয়া রান্না ভালো লাগে কিনা, তারপর আর কিছু বলেনি। জামাই নাকি ওরা ডাকছিল, তাই কল কেটে দিয়ে চলে গেছি। এটাই শেষ কথা হবে কে জানতো। আমার মেয়ের মতন সহজ সরল কেউ ছিল না, বিশেষ করেন। ওকে কে মারবে? যে মারা কথা সে তো। মানে কি বললেন? কে মারার কথা? আপনার কি কাউকে সন্দেহ হয়? হ্যাঁ একদম, একজনকে সন্দেহ হয়, সে হলো রেদওয়ান। কিন্তু এখন তো সে নিজেই মারা গেছে, আমি আর কাকে দোষারোপ করব? শাওন উঠে দাঁড়ালো। থুতনির নিচে দুই আঙ্গুল দিয়ে ঘষতে ঘষতে দরজা খুলে বের হতেই মেধার সঙ্গে ধাক্কা লাগলো ওর। মেধা পড়েই যাচ্ছিল, ঠিক সময়ে নিজেই শাওনকে চাপটে ধরে ফেললো। ওকে ধরে হাঁপাতে হাঁপাতে সিঁড়ির দিকে তাকালো ভয়ার্থ চোখে। শাওন ওর হাতটা নিচের শার্ট থেকে ছাড়িয়ে বলল, এরকম চোরের মতন দাঁড়িয়েছিলে কেন? চুলের মতন দাঁড়াবো কেন? আমি তো ড্রয়িং রুম দেখে এদিকেই আসছিলাম, আপনি শেষ সময় ঠাস করে দরজা খুললেন। কে জানতো আপনি এ সময় দরজা খুলবেন? আরো একবার আপনার কারণে আমি চোট পেতাম। তোমার এই হাতের চোট আমি দেই নাই। মেধার সাথে কথা না বাড়িয়ে শাওন আবারও আশার বাবার কাছে এসে বলল, রেদওয়ান কি আপনার মেয়েকে অত্যাচার করতো? করতো মানে? আমি ওদের বিয়ের পর আমার মেয়েকে 2 বার দেখেছিলাম, 2 বারই ওর গায়ের দাগ দেখে আমার গায়ের পশম দাঁড়িয়ে পড়েছিল। এত অত্যাচার মানুষকে করতে পারে? আপনি কেস করলেন না কেন? বা আপনার মেয়ে কখনো পুলিশকে জানায়নি এ ব্যাপারে? সে অনেক কাহিনী। আমার ওষুধের খরচাপাতি সব রেদওয়ানই বহন করতো, যার কারণে আশা এত কিছুর পরেও সব কষ্ট সহ্য করে আসছিল। আমি তো বাবা বুড়ো বয়সে পানিটুকু ঢেলে খাওয়ার শক্তি খুঁজে পাই না। বয়সের এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছি, সবকিছু দেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার। আশার কোনো বান্ধবী ছিল? মানে ধরুন সে রেদওয়ানের বাসায় আসা যাওয়া করতো, এমন আশাকে অনেক কাছের ভাবতো এমন? রেদওয়ানের চরিত্র খারাপ ছিল, তবে আশার তেমন কোনো বান্ধবী নেই যে কিনা সোজা বাসায় আসবে। একজন আছে, সে আমার বাসার পাশেই থাকে, সে এদিকে কখনো আসেনি। রেদওয়ানের ব্যাপার এসব কি আপনাকে আশা জানাতো? হ্যাঁ, সে ফোন করে আমাকে সব বলতো, আমি শুধু শুনতাম। বুক ফেটে কান্না আসতো মেয়ের কষ্টের কথা শুনে। কিন্তু কি করবো বলো, আমার কিছুই করা ছিল না। আশা আমাকে বলতো, বাবা তুমি শুধু শুনবে, কিছু বলবে না। আমি বুকে চাপা থাকা কষ্ট বলছি শুধু, তোমাকে কিছু করতে হবে না। তাহলে তোমার মুখে বাত তোলার অর্থ আমাকে আর রেদওয়ান দিবে না। আশাকে রেদওয়ানের সঙ্গে বিয়ে দেওয়ার আগে আপনার সংসার চলতো কি করে? আমি একজন মুদি দোকানদার ছিলাম, ক্যাশে বসে থাকতাম, দোকান আশায় চালাতো, আমি বসে টাকা গুনতাম। আমার মেয়েটা এক হাতে সব করতো। আমি তো ওকে বিয়ে দিতে চাইছিলাম না। রেদওয়ান আমাকে হাত জোর করে বলেছিল সে আশাকে সুখে রাখবে, আমার সব খরচ সে দেবে, তাই রাজি হলাম লোভে। মেয়েকে ভালো করে সুখী হতে দেখার লোভে। লোভ বড় জঘন্য জিনিস, একদিন না একদিন ঠিক ধ্বংস করবেই। এই যে আমার লোভে আমার মেয়েটার জীবন গেল। বড় লোকেদের টাকা বেশি, সাথে তাদের রাগ বেশি, অহংকার বেশি, দাপট বেশি থাকে। এটা আমি জেনেও অস্বীকার করেছিলাম। ভাবছ এত বড় করে বিয়ে কি করে দিলাম? রেদওয়ান আমার দূর সম্পর্কে ফুফাতো ভাইয়ের ছেলে। এমনটা নয় যে রেদওয়ানকে ওর পরিবার জোর করে বিয়ে দিয়েছে আশার সঙ্গে, বরং রেদওয়ান নিজেই আশাকে পছন্দ করে বিয়েটা করেছিল। তাহলে এমন কেন হলো, তার উত্তর আমি আজও পেলাম না। আশা আমাকে ওর বিয়ের আগে রেদওয়ানের সাথে কিছু মেলামেশা করেছিল। রেদওয়ান ছেলেটা অনেক কেয়ার করে ওর, শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তাছাড়া ও সম্পর্কে এমন মানুষ পেলাম না যে খারাপ বলছে। নিয়তি কত জলদি বদলে যায়। মেধা জানালা ধরে নাড়াচাড়া করছে।
পারছে না জানালা ধরে ঝুলে পড়ছে। সিরিয়াস টাইমে বাথরামি করা নিয়ে অস্কার দেওয়া উচিত তাকে, এটা সবসময় বলে মা, এখন অবশ্য বাবাও বলে। কিছুদিন পর শাওনও বলবে। কেমন একটা গটর গটর আওয়াজ ভেসে আসছে কানে। শাওন আশার বাবার কথা ঠিক মতো শুনতে পারছে না মেধার করা এমন আওয়াজের জন্য। বিরক্তির সীমা ছাড়িয়ে আসছে। বয়স্ক মানুষ সামনে, তা না হলে মেধাকে দোতলা থেকে ছুঁড়ে মারত শাওন। রাইহানের দিকে তাকিয়ে ইশারা করে শাওন উঠে দাঁড়ালো। এক হাত পকেটে ঢুকিয়ে অন্য হাত দিয়ে মেধার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে গেল সে একেবারে নিচ তলায়। আরে এমন করছেন কেন? ওখান থেকে নিয়ে আনলেন কেন? তুমি নিজে তো কোনো কাজ করো না, উল্টো আমার কাজে বাধা সৃষ্টি করো কি জন্যে? কে বলেছে কাজ করি না? এই যে এসব ফুলদানি উপর করে মাটি ফেলেছি, ভেতরে কিছু আছে কিনা দেখার জন্য। এগুলো কি কাজ নয়? আপনি শুধু নিজেরই কাজ দেখেন, মাঝে মাঝে জুনিয়রদের কাজের ধরনও দেখতে হয়। ছোটদের বাহবা দিলে তারা মন থেকে দোয়া করে। শাওন কপাল চাপড়িয়ে চলে যাওয়া ধরতেই আটকে গেল। ওর ঘড়ির সঙ্গে মেধার কোমরের বেল্ট আটকে গেছে তাই। প্রথমে বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও যখন 3 বারের টানেও ছুটল না, তখন সে মেধাকে একটা ধমক দিয়ে বলল, ধরেছিলাম তোমার হাত, বেল্টের সাথে আটকালো কি করে? দাঁড়িয়ে দেখছো কি? খুলতে পারো না? আজব তো, আমার এক হাতে প্লাস্টার, আমি কি করে খুলবো? শাওন মনোযোগ দিয়ে খোলার চেষ্টা করছে। কি করে আটকালো তাই বুঝে উঠতে পারছে না। বাড়ির পিছনের সাইডে গেস্ট হাউসটা, তাই আলো বাতাস একেবারেই কম। অন্ধকারের তোড়ে ভালোভাবে ফোকাস করা মুশকিল হয়ে উঠেছে। এরই ফাঁকে শাওন হঠাৎ মুখটা ফ্যাকাশে করে ডানে তাকালো। মেধাও তাকালো। শাওন দেখতে পেল রশ্মিকে, কিন্তু মেধা কিছু দেখল না। শাওন চোখের পলক ফেলছে না, এক দৃষ্টিতে ওদিকেই তাকিয়ে আছে। মেধা হাত উঠিয়ে শাওনের চোখের সামনে হাত নড়াচড়া করে বলল, আপনার অদৃশ্য প্রেমিকাকে পরে দেখবেন, আমাকে মুক্ত করুন আগে। আমি হলাম ধৈর্যহীন লিমিওয়াস। শাওন মাথা তুলে বলল, হোয়াট? ধৈর্যহীন লিমিওয়াস হলো একটা স্বভাবের নাম, মানে এটাতে আপনি এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার ধৈর্য হারাবেন। শাওন বেল্ট টাইট করে ধরে পড়ল। আমাকে বাচ্চা ছেলে পেয়েছো? উল্টা পাল্টা লজিক বুঝিয়ে দেবে আর আমি সেটা বুঝেও যাব? তো বুঝবেন না? শাওন হাঁপিয়ে গেছে, তাও পারছে না। বেল্টের সাথে যেন পার্মানেন্টলি লক হয়ে গেছে। সেই সময় রাইহান নিচে নেমে বলল, এনি প্রবলেম? এটা খুলতে পারো কিনা দেখো তো। এসেছি কাজ করতে, আর এই মেয়েটা আমাকে অন্য কাজে ব্যস্ত রাখে সব সময়। ওর কারণে রেদওয়ানের কেস শেষ হতে বছর লেগে যাবে। ভিডিও কনফারেন্সে সোজা ওর দোষ দেব আমি। রাইহান বেল্ট ধরে বলল, আমি পারলে সিরে ছুটাতে পারি। দেখো আমার ঘড়ি যেন না ভাঙে। আমাকে রোশনি দিয়েছিল ঘড়িটা, চিল্লে ওর বেল্ট ছিল। মেধা কোমরে হাত দিয়ে বলল, খবরদার, আমার বেলটা আমি পকেট মানি বাঁচিয়ে কিনেছিলাম, এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। শাওন চোখ রাঙিয়ে বলল, তো তুমি কি চাও, সারা জীবন এভাবে থাকতে? আপনার ওই অদৃশ্য প্রেমিকাকে বলুন না জাদুটোনা করে এটা ছুটাতে, তাহলেই তো হয়। শাওন বিরক্ত হয়ে জোরে টান মারল। মেধার বেল্ট ছিল, সাথে শাওনের ঘড়িটাও খানিকটা ভেঙে গেছে। মেধা কিছুক্ষণ চেঁচামেচি করে বেরিয়ে চলে গেল। শাওন ঘড়ি খুলে হাতে নিয়ে ছলছল চোখে তাকিয়ে আছে। রশ্মির দেওয়া প্রথম উপহার ছিল এটা। এভাবে নষ্ট হবে কখনো ভাবতে পারেনি সে। রশ্মিকে একবার পানি থেকে বাঁচিয়েছিল সে। সেই থেকে আস্তে আস্তে দেখা সাক্ষাৎ, অতঃপর প্রেম করা। পানির কারণে শাওনের হাতের ঘড়ি নষ্ট হয়ে গিয়েছিল বলে রশ্মির দেওয়া প্রথম উপহার এই ঘড়িটাই ছিল। শাওন কষ্ট পেয়েছে দেখে রশ্মি ওর পাশে বসে মুখে হাসি ফুটিয়ে বলল, আজ বাসায় ফেরার সময় ঘড়ির দোকানে যাবে, আমি পছন্দ করে দেব, আর তুমি কিনবে। শাওন মাথা তুলে তাকালো ওর দিকে। রাইহান চলে গেছে রেদওয়ানের বাড়ির দিকে। শাওনের চোখের দিকে তাকিয়ে রশ্মি রাগ করে বলল, কথায় কথায় ছেলেরা কাঁদে না, এই কথাটা তুমি আমায় সবসময় বলতে, আর এখন নিজেই কথায় কথায় চোখের পানি এনে ফেলো। কান্না থামাবে নাকি আমি একা একা আজিমপুর চলে যাব? শাওন চোখ মুছে পড়ল। না, কাঁদছি না। আচ্ছা তুমি জানো কে মেরেছে রেদওয়ানকে? রশ্মি ফিক করে হেসে দিয়ে বলল, সায়ন, আমি তোমার মনে বাস করি। আমি তোমায় ছাড়া আর কিচ্ছু নিয়ে আলোচনা করতে পারি না, করতে জানি না।
আজ তোমাদের বাসায় তৃণা আপুর হবু শ্বশুর বাড়ির লোকেরা আসবে। কথাটা তৃণা আপু তোমায় বলেছে কিছুদিন আগে, তুমি ভুলে গেছো। আমি তোমার পাশে থেকে শুনেছি, সেটাই বলেছি তোমায়, তাও আজ সকালে। তুমি যা শুনো তাই আমি শুনি, তুমি যা দেখো তাই দেখি। যেদিন তুমি দেখা বন্ধ করে দেবে সেদিন আমিও থাকবো না। শাওন ভ্রু কুচকে পড়ল। আমি তোমায় দেখা বন্ধ করবই না। রশ্মি শাওনের মাথায় হাত রেখে চুলগুলোকে বলিয়ে দিয়ে বলল, একদিন তুমি আমায় দেখবে না, দেখতে ভুলে যাবে। আমি সেদিনের অপেক্ষা করব, কারণ এভাবে জীবন চলে না। মেঘা জানালার গ্রিল ধরে ঝুলে আছে। তার সামনেই জানালার ওপারে সোফায় বসে শাওন তার পাশে কেউ একজনের সঙ্গে কথা বলছে, কিন্তু কার সঙ্গে বলছে তাই বুঝছে না মেধা। দৃঢ় দৃষ্টিতে দেখতে গিয়ে দেখলো শাওনের কোটের ভিতরে শার্টের বোতামগুলো আপনা আপনি লেগে আসছে। এতক্ষণ এগুলো খোলা ছিল। ও মা গো, ভূত! মেধা চোখ বড় বড় করে মাথায় হাত দিয়ে নিচে পড়ে গেছে জ্ঞান হারিয়ে। কিসের যেন আওয়াজ পেয়ে শাওনও ছুটে আসলো দেখবে বলে। এসে দেখলো গেস্ট হাউসের বাহিরে মেধা অজ্ঞান হয়ে ঘাসের উপর পড়ে আছে। শাওন কাছে এসে ওর মুখ টিপে ধরে ঘুরিয়ে ঘাড়িয়ে বলল, এ তো অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হলো কেন, তাও এই জায়গায়? খুনিকে দেখলো না তো? শায়ন, আমার মনে হয় আমার সঙ্গে কথা বলছো দেখে জ্ঞান হারিয়েছে। সে তো আমায় দেখতে পাবে না, নাকি দেখেছে? এটা অসম্ভব। সে আমায় কেন দেখবে? সে প্রথম দিন থেকে দেখছি মেয়েটা চোট পেয়ে যাচ্ছে। এর তো হাত কাঁচা, কাজকর্ম একেবারে বাচ্চা বাচ্চা টাইপের। এত জলদি চাকরিতে জয়েন হওয়া ঠিক হয়নি। শাওন ঘাড় ঘুরিয়ে বলল, একদম ঠিক। ওর হসপিটালে ভর্তি হওয়া উচিত ছিল, তাও পাবনা মেন্টাল হসপিটালে। রাইহান, নিতু, জলদি আসো। আশ্চর্য, এত করে ডাকার পরেও কেউ আসছে না কেন? আমার আওয়াজ কি ওদের কাছে পৌঁছাচ্ছে না? এরে এরে আমাকে তুলতে হবে নাকি? আমি পারবো না। ওরে কোলে নেওয়ার ভয়ে 5 কিলোমিটার পথ হেঁটে এসেছি, এখন সেই ওকে কোলে নিতে হবে নাকি? শাওন উঠে দাঁড়িয়ে রাইহানকে ডাকতে যেতেই রশ্মি থামালো ওকে। ভ্রু কুচকে পড়ল, শায়ন, এটা স্বাভাবিক একটা ব্যাপার। বিপদে পড়ে কোলে নিচ্ছ, আনন্দে নিচ্ছ না। ওকে এখানে ঘাসের উপর বেশিক্ষণ রাখা ঠিক হবে না। কত পোকামাকড় থাকতে পারে। এত গভীর ঘাস আমি দেখিনি আগে। অনেকদিন মনে হয় পরিষ্কার করা হয়নি। ক্ষতিকর পোকা দংশন করতে পারে। তুলে নাও, কিচ্ছু হবে না। শাওন বিড়বিড় করে এসে মেঘাকে কোলে তুলে নিল। সোজা রেদওয়ানের বাসার সোফায় এনে রাখলো ওকে। নিতু আর রাইহান উপরের তলায় ছিল। তারা ছুটে এসে মেধার জ্ঞান ফেরাতে ব্যস্ত হয়ে পড়েছে তখন। মেধার জ্ঞান ফিরেছে নিতু যখন পানির ছিটা দিল ঠিক তখনই। চোখ মেলে সবার আগে শাওনকে দেখে চিৎকার করে সাথে সাথে দূরে সরে গেছে সে। শাওন বিরক্ত নিয়ে তাকিয়ে আছে এখনো। মেধা ভয়ার্থ চোখে চেয়ে বলল, এই লোকটা ভূত। ওর কথা শুনে রাইহান তাচ্ছিল্য করে হেসে বলল, ভূত বলতে কিছুই হয় না মেধা। মেধার দৃষ্টি শাওনের দিকে। তার বোতামগুলো লাগানো। শাওনের সঙ্গে যে ভূত আছে তার যেচে কাউকে প্রমাণ করে দিতে হবে না ওর সামনে। মেধা বেশ বুঝেছে হয় শাওন নিজেই ভূত, আর নয়তো ওর সঙ্গে ভূতের হাঁটা চলা আছে। এই ভেবে ভয়ে গলা শুকিয়ে গেছে ওর। গলায় হাত দিয়ে মেধা বলল, পানি একটু খাবো নিতু আপু। নিতু ছুটে চলে গেল পানি আনতে। শাওন গেছে রেদওয়ানের রুম দেখতে। সেদিনের হাতুড়ি আর অন্য সব জিনিসপাতি দিয়ে তাহলে আশাকে টর্চার করতো রেদওয়ান। হয়তো সে আশাকে মেরেছে, কিন্তু তাকে মারলো কে? রুমে বড় করে একটা ছবি টাঙানো। ছবিতে সোফায় আশা বসে আছে, আর তার পিছনে রেদওয়ান দাঁড়িয়ে আছে। রেদওয়ানের মুখে হাসি, অথচ আশার মুখটা যেন তার বিপরীত ভঙ্গিতে ফুটে আছে। তার মুখে হাসির ছিটে ফোটাও নেই। এত ঐশ্বর্যের মালিক হয়েও তাদের সংসার আজ ভেঙে চুরমার হয়ে গেছে। একটা মানুষ নেই যে তাদের পরিবারের একজন। শাওন, এদিকে আসো। শাওন রেদওয়ানের রুম থেকে বেরিয়ে নিচে নামলো নুহাসের ডাকে। নুহাসকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, ও এত জলদি এসে পড়েছে কেন? রেদওয়ানের ভাইকে জিজ্ঞাসাবাদ করেনি সে? নুহাস বলল, সে নিয়ে আর কি বলবো, ওই ছেলে এত নাটক করছে আমার মাথার একটুর জন্য খারাপ হয়ে যেত। এটা তুমি ছাড়া সলভ হবে না বাবা, আমার এত ধৈর্য নেই। কেন, কি সমস্যা তার? ডায়রিয়া সারে নাই? সে রোবটের মতো শুধু কাঁপে, আমার প্রশ্নের জবাব দেয় না। আরো কত নাটক,
তার নাটক দেখে আমার গায়ের পশম খাড়া হচ্ছিল, আমার নেতিও পড়ছিল। মনে হয় যাত্রাপালায় অভিনয় করে। বাপরে কি নাটক! যদি তুমি একবার দেখতে, এমন ভাবে নাটক করছিল আমি বাদে বাকি সবাই ওকে বিশ্বাস করেছে। ঠাস করে চর মেরে দিত, আপনি বকর বকর শুরু করে দেবে। আমি গলা চেপে ধরছিলাম। ডক্টর এসে বলল কুল ডাউন, অসুস্থতার কারণে হয়তো প্যানিক করছে অল্পতেই। শাওন কোট ঠিক করে বলল, আচ্ছা আমি তাহলে গিয়ে একটু ডিটারজেন্ট দিয়ে ধুয়ে আসি ওরে, দেখি রং ওঠে কিনা। মেধা চোরের মতন বসেছিল সোফায়। শাওন যাওয়ার সময় থেমে গিয়ে বলল, তুমিও চলো আমার সাথে, মেয়ে দেখলে হয়তো তার মুখ দিয়ে ফরফর করে কথা বের হবে। মেধা কুশন টেনে জড়িয়ে ধরে বলল, না আমি যাব না, আপনার সঙ্গে ভূত আছে। তুমি যাবে না, তোমার আব্বু যাবে। কথা শেষ করতে না করতেই শাওন দেখল একজন পুলিশ অফিসারকে। ফোন দেখতে দেখতে ভিতরে ঢুকছেন তিনি। নাম ফেরদৌস হাসান, শার্টে লেখা আছে, কিন্তু চিনল না সে। তাও সালাম দিয়ে এগিয়ে গেল। ভাবলো কেস দেখতে এসেছে হয়তো। ওনার কাছে আসতেই উনি বললেন, চলো, যেখানে যাওয়ার সেখান থেকে ঘুরে আসি। শাওন মেধার দিকে একবার তাকিয়ে চলে গেল ওনার সাথে। মেধা সেই সময় সোফার পিছনে লুকাচ্ছিল যাওয়ার ভয়। পুলিশ অফিসারকে আর দেখল না সে। মাথা তুলে শাওনকে চলে যেতে দেখে স্বস্তি পেল। শাওনের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে, না হলে ওর সাথে থাকা ভূতের আত্মীয় স্বজন এসে আমাকে কবজা করবে। মেধা উঠে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে গেল দেখবে বলে। গিয়েই দেখল নুহাস নিতুর মুখ ধরেছে কিস করবে বলে। ঠিক সেই সময় মেধা ঢুকে পড়েছিল। সঙ্গে সঙ্গে চোখে হাত দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে সে বলল, সরি, আমি জানতাম না, কিছু দেখিনি। নুহাস আর নিতু দুপাশে সরে দাঁড়িয়ে পড়েছে। নুহাস হালকা কেশে রাইহানের নাম করে জায়গা ছেড়ে পালিয়েছে আপাতত। নিতু মাথা চুলকোচ্ছে। ফেরদৌস হাসান তার গাড়িতে শাওনকে বসতে বললেন। ড্রাইভার আছে সামনে, তারা দুজনেই পিছনে বসলো। শাওন ভদ্রভাবে বসে আছে। তার পাশেই একজন ভদ্রলোক, দেহ চওড়া, বলিষ্ঠ দেহের মানুষটা দেখে মনে হয় অনেক পুরনো অফিসার। চেনা চেনা লাগে, তাও অচেনা। মৌনব্রত ভেঙে ফেরদৌস হাসানি মুখ খুললেন, বললেন, আচ্ছা তোমার বাবার নাম কি? শাওন সঙ্গে সঙ্গে উত্তর দিল। আব্বু শামীম। যেন আগে থেকেই উত্তর রেডি রেখেছিলেন। ম্যাজিস্ট্রেট আবু শামীম? জি, চিনেন আমার বাবাকে? হ্যাঁ চিনি, আমার এক ক্লাস সিনিয়র ছিলেন, তাও হাই স্কুলে থাকাকালীন। ভাবছো মনে রেখেছি কি করে? তোমার দাদা আমার বাবার বন্ধু ছিলেন, সেই সূত্রে আলাপ হতো। উনি আমায় দেখলেই চিনবেন। বছর বাদেই যে কোনো অনুষ্ঠানে আমাদের দেখা হতো। কত ভালো মানুষ তোমার বাবা। লাস্ট ইয়ার বসে একসাথে গোলাপজাম খেয়েছিলাম, তুমি ছিলে না, না হলে দেখতাম। মনে হয় তোমার আম্মু ছিল। ওহো, তোমার ভাই বোন কজন? আমরা ভাই বোন 3 জন। আমার আপু বড়, তারপর আমি, এরপর আমার ছোট বোন। ও, তোমার আপুর বিয়ে হয়েছে? হবে শীঘ্রই। আপনি তো আসবেনই, বাবা আপনাকে ঠিক দাওয়াত করবে। যত সময় কাট পেয়ে যাবেন। সাভারের একটা হসপিটালে আছে রেদওয়ানের ফুফাতো ভাই রকি। কেবিনে শাওন আর মিস্টার ফেরদৌস একসাথেই ঢুকলো। রকি তখন স্যুপ খাচ্ছিল। শাওনকে দেখে নড়ে চড়ে বসেছে সে। শাওন ঠান্ডা মাথায় টুল একটা টেনে ওর কাছে বসলো। ফেরদৌস হাসান দূরে একটা সোফায় বসেছেন। তো বলো, তুমি রেদওয়ানের বাসায় লাস্ট কবে গিয়েছিলে? রকি শাওনের প্রশ্নে চোখ বড় করে তাকিয়ে সরে গিয়ে বলল, আমার মাথা ঘুরছে, আমি কিছু মনে করতে পারছি না। না না, আমি সব ভুলে যাচ্ছি। আমার শরীর খারাপ করছে। ও, মরে যাব। শাওন টুল ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত ভাঁজ করে রকির নাটক দেখছে। ফেরদৌস হাসান বাঁকা হাসি দিয়ে শাওনের দিকে তাকালেন, শাওন কি করে দেখার জন্য। শাওন মাথা ঘুরিয়ে আড়ামোড়া ভেঙে দুহাত দিয়ে দুই গালে 2টা চড় মেরে দিল রকির, তাও আবার একসাথে। রকির মনে হলো ওর কানের পর্দা ফেটে গেছে, চোখ গোল হয়ে গেছে। এবার মনে হয় সত্যি সত্যি ওর মাথা ঘোরাচ্ছে। চোখ একবার খুলছে আর একবার বন্ধ করছে সে। ফেরদৌস হাসান হাসি দমিয়ে রাখলেন। শাওনকে দেখে বোঝা যায় না তার হাত এরকম দ্রুত চলে। শাওন রকির কান মুঠো করে ধরতেই ফেরদৌস হাসান নড়ে চড়ে বসে বললেন, রিমান্ড নিয়েছিল নাকি কখনো? কখনো বলছেন কি স্যার? আমার কথা না শুনলে হাত দিয়ে কাজ চালাই। 2 গালে একসাথে থাপ্পড় মারলে দেখবেন সত্যি কথা বলে দেবে। কানের পর্দা ফাটানোর ভয় একেবারে দরজার মুখ পর্যন্ত নিয়ে গিয়ে দেখিয়ে
আবার ব্যাগ আনিয়ে দেবে। ফেরদৌস হাসান খিলখিল করে হেসে ফেললেন। এবার হাসি আর আটকে রাখতে পারলেন না। শাওন রকির কানে চাপ দিয়ে বলল, শুধু বলো লাস্ট কবে গিয়েছিলে? তো 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 3 মাস আগে। শাওন কান ছেড়ে দিয়ে টুল টেনে বসলো। আবার তারপর বলল, ও 3 মাস আগে? হ্যাঁ। শাওন আর একটা চড় মেরে দিল। রকি রেগে বলল, এবার মারলে কেন? বুঝতেছি না, এতক্ষণ নাটক করছিলে, এখন নাটক করছো না তার প্রমাণ কি? প্রথমত রেদওয়ান আর তার স্ত্রী আশার মার্ডারের দিন তোমার ডায়রিয়া হলো, হসপিটালে ভর্তি হলে, ফাইন, কিন্তু এতদিন পরেও অসুস্থ হওয়ার নাটক করছিলে কেন তা বুঝলাম না। নুহাস আসলো, তার সামনে একই নাটক করলে, আমি জানতে চাই কেন করলে? এখন যদি বলি তাহলে সেটা বিশ্বাস করবে? শাওন পায়ের উপর পা তুলে বসে বলল, হ্যাঁ বলো। 2 মাস আগে গেছিলাম। এবার মাথায় চড় খেয়ে বসে আছে রকি। শাওনকে পারছে না, কাছে চিবিয়ে খেয়ে ফেলছে। লাল হয়ে গেছে তার চোখ। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, এবার কেন মারলে? প্রথমে 3 মাস বলছো কেন? ফেরদৌস হাসান হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন, শাওন, আমি আর চাই, দেখতে এলাম কেমন চলছে কেসটা। আর হ্যাঁ, তোমার কথাই রইলো, মেধার আব্বুই আসলো তোমার সঙ্গে। ফেরদৌস হাসানের কথা শুনে শাওন কিছু সময়ের জন্য থম হয়েছিল। মেধার মতন ভিতর ডিম একটা মেয়ের বাবা কিনা দায়িত্ববান পুলিশ অফিসার? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তাও করতে হলো, কারণ উনি তো মিথ্যে বলবেন না। পুলিশ অফিসারদের মেয়ে হবে সাহসী, কাজে পটু। যাই হোক, আমার কি, সব গিয়াস স্যার জানেন। রকি গাল ঘষতে ঘষতে ডাক্তারকে ইশারা করলো। শাওন সেটা খেয়াল করেনি, সে মেধার বাবার কথা ভাবছে। ডাক্তার এগিয়ে এসে বললেন, সরি স্যার, আপনাকে এখন উনাকে প্রশ্ন করা বন্ধ করতে হবে। পেশেন্টের অবস্থা এখনো ঠিক হয়নি। এভাবে চাপ প্রয়োগ করলে হিতের বিপরীত হবে। উনি আরো অসুস্থ হয়ে পড়তে পারেন। আমরা কোনো রিস্ক নিতে চাই না। শাওন রকির দিকে তাকিয়ে বলল, আমি এখন যাচ্ছি, আবার আসবো। যদি পালিয়েছো তো তুমি যে গর্তেই ঢুকে থাকো না কেন, শাওন তোমার কান টেনে বের করে আনবে, মাথায় রেখো। কথাটা বলে শাওন চোখ রাঙিয়ে চলে গেল। রকিও চলে যাবার পরেই বেড থেকে নেমে জানালায় হাত রেখে তাকিয়ে রইল। শাওন একেবারে হসপিটাল থেকে চলে যাওয়া অবধি। তারপর চেয়ারে বসে ফোন বের করে কাকে যেন ফোন করলো। কিসব বুঝিয়ে দিল ওপারের মানুষটাকে। শাওনের গাড়ি ঠিক করেছে তার পাঠানো লোক, সেটা এখন এদিকেই আসছে। মিনিট 5-এই পৌঁছে যাবে। কড়া রোদের নিচে দাঁড়িয়ে আছে সে। মাথায় ঘুরছে নেক্সটে কি চাল চালা যায় তার ভাবনা। মেধা গেস্ট রুমটা দেখতে এসেছে। আশার বাবার সঙ্গে তারও কথা বলা উচিত, এটা গিয়াস রহিম মনে করেছেন, তাই ওকে আর নিতুকে পাঠিয়েছেন এখানে। মেধা ওনাকে পানি আর ঔষধ এগিয়ে দিয়ে ওনার পাশে বসলো চুপচাপ। নিতুর দিকে তাকিয়ে আশার বাবা বললেন, আমার মেয়েটা একদম তোমার মতন দেখতে ছিল, নাক চিকন। মেধা মাথা ঘুরিয়ে বলল, আপনার মেয়েকে আপনাদের সামনে কখনো মারতো রেদওয়ান? না, তবে রেদনের একটা আছে না। চেনেন আপনি? কি করেছে সে? শাওন এখন রেদওয়ানের বাড়িতে এসে নুহাসের সাথে কথা বলছে রকিকে নিয়ে। বুঝলেন নুহাস, রকিকে দেখে আমার একবারও বেকুব মনে হলো না, তাও সে বেকুব হওয়ার নাটক করেই চলেছে। কি প্রমাণ করতে চাইছে সে? কি বলো শাওন? ওকে দেখে একটা খাইস্টা লাগে। ও চতুর হতেই পারে না। ইয়েস, ও চতুর। হসপিটালে রোগীরা শেভ করার মন মানসিকতা খুঁজে পায় না, আর তার মুখ ক্লিনলি শেভ ছিল। তাছাড়া ড্রেস আপ, পারফিউম, ফোনে অ্যালার্ম লাগিয়ে রাখা, এসব একজন অসুস্থ মানুষ কেন করবে? অ্যালার্ম বাজলো ঠিক সে সময়ে যখন আমি কেবিন থেকে বাহিরে পা রাখলাম। ওর মাথায় পরিকল্পনা করছে, সেটা কি আমাদের জানতে হবে? তার জন্য ওকে হসপিটালের বাহিরে নিয়ে আসতে হবে। ওর উপর কড়া নজর রাখো। রাইহান ফোন রেখে এগিয়ে এসে বলল, শাওন, এখানে একটা ল্যাম্প পোস্ট আছে, দেখেছিলে? কেন? ওটাতে সিসি ক্যামেরা লাগানো আছে, আজকেই দেখলাম। নুহাস হাত ভাঁজ করে ঠোঁট উল্টে বলল, তাতে বেশি লাভ হবে না। ওটা দিয়ে শুধু গেস্ট হাউসই দেখা যাবে। রেদনের বাসার পেছনের সাইডটাই নজরে আসবে শুধু। নুহাস আর রায়হান চলো আমার সঙ্গে। সিসি ক্যামেরার ফুটেজ দেখা উচিত, একটু হলেও ক্লু পাবো। মনে রাখতে হবে, অনুপরিমাণ কোনো কিছুকেও আমরা নজরের বাহিরে রাখবো না। তাছাড়া আশার বাবার থেকে আরো কিছু জানতে হবে, রেকর্ডের প্রয়োজন আছে। ওনাকে দেখে মনে হয় না
এরপরে আর ভালোভাবে কোনো কিছুর উত্তর দিতে পারবেন। তাই এই বুদ্ধি সেটে তিনজনে গেল সিসি ক্যামেরার ফুটেজ যেই অফিসে পাওয়া যাবে সেখানে। আশার বাবার কাশি উঠেছে বলে নিতু পানি নিতে গেছে। মেধা পকেটে হাত ঢুকিয়ে এদিক ওদিক দেখছে সামনের জানালাটা দিয়ে। আশার বাবা স্পষ্ট কথা বলতে পারে না, শুধু কাশি আসে তার। পানি খেয়ে যদি ভালো মতন কিছু বলতে পারে তাতেই বা মন্দ কি? ওই সাউন্ডরে বুঝিয়ে দিতে হবে আমিও অনেক ইনফরমেশন বের করতে পারি, দরকার হলে ইমোশনালি ভাবে বুঝাবো। আরে ভাই, এটা তো আজকের ফুটেজ মনে হয়, আমাদেরকে কয়েকদিন আগের ফুটেজ দেখাও। আমি শুধু শুধু এতক্ষণ মনোযোগ দিয়ে দেখতেছিলাম। ওয়েট এ মিনিট নুহাস, দূরে একটা লোককে দেখতে পাচ্ছ? 5 মিনিট হলো আমরা ভিডিও দেখছি, সে ওই জায়গা থেকে এক বিন্দু নড়েনি। এরকম নির্জন এরিয়াতে তার কি কাজ? ভাই একটু সামনে আনুন তো। কর্মকর্তা শাওনের কথা মতন জুম করলো, তারপর 2 মিনিট এগিয়ে আনলো ভিডিওটা। আজকের সকাল 11:02 বাজে তখন। লোকটা এবার গেস্ট হাউসের কাছাকাছি এসে বাউন্ডারিতে হাত লাগিয়েছে। রাইহান, নুহাস আর শাওন নড়ে চড়ে দাঁড়ালো। লোকটার পরনে হলুদ রঙের পোশাক, মুখটার কিছুই দেখা যায় না। লোকটা এবার বাউন্ডারি টপকে ভিতরে ঢুকে গেল। এত দূর থেকে আর কিছু দেখা গেল না। সে কি করলো না করলো, ল্যাম্পপোস্টটা এমন জায়গায় যে বাউন্ডারির ভিতরে কি হচ্ছে তা বোঝা যায় না। নুহাস খেয়াল করেছো, সে বাউন্ডারিতে যাওয়ার আগে তার হাতে একটা কালো সাইড ব্যাগ ছিল, বাট সে বেরিয়ে আসার পর সেটা ছিল না। রাইট। শাওন কপালে হাত দিয়ে কি মনে করে দ্রুত গতিতে ছুটল রেদওয়ানের বাড়ির দিকে। রাইহান শাওনকে ছুটতে দেখে বলল, কি হতে পারে? ওহ মাই গড, বোমা নয় তো? নুহাস চোখ বড় করে বলল, নিতু আর মেয়েদের গেস্ট হাউসে? না, এটা হতে পারে না। শাওন ছুটে রেদওয়ানের বাড়িতে ঢুকে গেস্ট হাউস অবধি এসে আর যেতে পারল না। বোম ফেটে গেছে ততক্ষণে। চোখের সামনে দাউ দাউ করে গোটা গেস্ট হাউসে আগুন জ্বলছে। নুহাস হাঁপাতে হাঁপাতে এসে আগুন দেখে চিৎকার করে আগুনের দিকে যাওয়া ধরতেই রাইহান ওর বুকে জড়িয়ে ধরে আটকে ফেলল। নুহাস চিৎকার করতে করতে বলছে, আমার নিতুকে বাঁচাতে হবে, আমার হাত ছাড়ো রাইহান, হাত ছাড়ো, ফর গডস সেক। নিতু পানির বোতল হাতে রেদওয়ানের বাড়ির ভেতর থেকে ছুটে এদিকে নুহাসের কাছাকাছি এসে হাত থেকে বোতল ছেড়ে দিয়ে বলল, মেধা। শাওন নিতুর মুখে মেধার কথা শুনে ছুটে গেল আগুনের দিকে। আগুনে আছে, তার মানে এরপর কি করা উচিত তা ভাবার সময় নেই। আগুন থেকে বাঁচানো দরকার। আগুনে কাউকে পুড়তে দেখলে একটা সেকেন্ড নষ্ট করা মানে তাকে পুড়তে দেখা। একজন মানুষ হয়ে আরেকজনকে পুড়তে দেখা যেখানে আপনার হাতে আছে তাকে বাঁচানোর উপায়। এই ভুলটা বছরখানেক আগে হয়েছিল, আর কখনো হতে দেওয়া যাবে না। দরজায় আগুন, গেস্ট হাউসটা ভেঙে পড়ছে ধীরে ধীরে। শাওন ঢুকতে গিয়েও পারল না। চোখের সামনে একটা ঘটনা ভাসছে শুধু। দম ফেলে কোট খুলে মাথায় চাপিয়ে দরজা টপকে ভিতরে গেল সে। আগুন ছাড়া চোখের সামনে কিছুই দেখছে না, সব ভেঙে চুরমার হয়ে আছে। মনে হয় এই বুঝি সম্পূর্ণ দালান ভেঙে পড়বে। ছাদ খসে পড়ছে। শাওনের মাথার উপর থেকে কোটটা ছিটকে পড়ে গেল আগুনের মধ্যে। ওর মাথা ঘুরে উঠল। হঠাৎ টের পেল কেউ একজন ওর হাত মুঠো করে ধরে টেনে নিয়ে যাচ্ছে ওকে দালানের বাহিরে। পিছনে তাকিয়ে মেধাকে দেখতে পেল সে। মেধা ওকে নিয়ে বাসা থেকে বের করিয়ে এনে নিজের চুলে লাগা আগুন হাত দিয়ে নিভিয়ে রেগে রেগে বলল, আপনার মাথা ঠিক আছে তো? আগুনের ভেতরে গিয়ে দাঁড়িয়েছিলেন কেন? মরার শখ জেগেছে? তুমি? মেধা এবার শাওনের চুলে লাগা আগুন নিভাতে গিয়ে হেসে ফেলল। তার চুল লম্বা বলে পোড়া চুল কেটে ফেলা যাবে, কিন্তু শাওনের চুল তো ছোট। ওকে কিরকম লাগছে হাসা ছাড়া উপায় নেই। ওকে এই চুল আবার বড় হওয়া অবধি সবার হাসি ঠাট্টা শুনে যেতে হবে। হাসি দমিয়ে সে বলল, আমি এই বাসাতে ছিলাম না, আমি তো রেদওয়ানের ফুল দেখতে গিয়েছিলাম। এসে দেখি সব শেষ, আর আপনি বাসার ভেতরে এত এত আগুনের মাঝে দাঁড়িয়ে তেরে বিনা মুঝে নেহি জিনা সিন করছিলেন। শাওন মূর্তির মতন দাঁড়িয়ে আছে। মেধা শাওনের হাত ছেড়ে দিয়ে গেস্ট হাউসের দিকে তাকিয়ে বলল, পানি দেওয়ার লাভ আছে? আশার বাবার হাড়ও তো পাওয়া যাবে না। শাওন কথা বলতে পারছে না। কিছু সময়ের জন্য ঘোরের মাঝে ডুবে গিয়েছিল সে। রশ্মিকে তো এরকম একটা ঘটনায় হারিয়ে ফেলেছিল। ভাবলো আজ তার চোখের সামনে ঠিক একই ঘটনা ঘটতে চলেছে।
ফায়ার সার্ভিসের লোকেরা আসতে দেরি করছে বলে গার্ডরা মিলে পুল থেকে পানি এনে এনে আগুনের দিকে ছুঁড়ে মারছে এখন। হাত লাগিয়েছে নুহাস, রাইহান আর শাওনও। মেধা শাওনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ঘাসের উপর বসে আছে। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি এসে গেল, তাই হাতের কাজ রেখে এক এক করে শাওন, রাইহান আর নুহাস এক এক জায়গায় বসে হাঁপাচ্ছে। নুহাস নিতুর হাত শক্ত করে ধরে নীরবে কেঁদেই যাচ্ছে। ওর মাথা কাজ করছিল না নিতুর বিপদের কথা চিন্তা করে। সে ওকে ছাড়া নিজেকে ভাবতেই পারে না। ভেবেছিল সব শেষ। এখন ওকে সুস্থ দেখে আবেগে কেঁদে ফেলেছে সে। এখনো বিশ্বাস হচ্ছে না তার। প্রিয় মানুষকে হারানোর ভয়টা যেন জ্বলন্ত রূপে দেখলো। তাকে কতখানি ভালোবাসে এক মুহূর্তে যেন আগুনের শিখার মাঝে ফুটে উঠছিল সব। আগুন নেভাতে ঘন্টাখানেক লেগে গেল। আশার বাবা মারা গেছেন। তারা পোড়া লাশ দেখে মেধার গা শিউরে উঠল। পিছিয়ে গেল সে। কিছুক্ষণ আগেও এই লোকটার সাথে তার কথা হয়েছিল। পানি এগিয়ে দিয়েছিল সে। তার হাতেই জীবনের শেষ খাবার খেয়েছিল লোকটা। আর এখন তিনি মৃত। মেয়ের পর মেয়ের বাবার মৃত্যু। কার শত্রুতা থাকতে পারে ওনার সঙ্গে? সবকিছু হুট করেই হয়ে গেল। আচমকা একটা ঝড় সবার বুক কাঁপিয়ে তুলেছে। না জানি আর কত কিছুর সম্মুখীন হতে হবে। শাওন লাশের মুখটা সাদা কাপড়ে ঢেকে মেধার দিকে তাকিয়ে বলল, কি কি জিজ্ঞেস করেছিলে ওনাকে? শেষবার তো তুমি ওনার সঙ্গে কথা বলতে গেস্ট হাউসে গিয়েছিলে। সেসব বাদ দিয়ে পুল সাইডে কেন গেলে? মেধা লাশটার দিকে তাকিয়ে থেকে বলল, বলছে আর কই, কাশির জন্য কিছুই বলতে পারছিলেন না। এক শব্দ বলতেন আর কাশতেই থাকতেন। নিতু আপু তাই তো গেছিল পানি আনতে। আমি জানালা দিয়ে বাইরেরটা দেখছিলাম। হঠাৎ নজরে আসলো রেদওয়ানের পুলটা। তাতে কি যেন ভাসছিল দেখে আমি তন্মধ্য ছুটে গেলাম সেখানে। গিয়ে কিনারায় একটা পলিথিন ভাসমান অবস্থায় পেলাম, যেটার থেকে আষ্টে গন্ধ আসছিল। সেটা আমি সেফ জায়গায় রেখে এসেছি। অবশ্য ফরেন্সিকে পাঠিয়ে দেবেন। রক্ত হতে পারে অথবা অন্য কিছু। মেধার কথা শুনে শাওন গেস্ট হাউসের পিছন দিকটা ঘুরে দেখতে গেল। নুহাস এগিয়ে এসে ওর সঙ্গে হাঁটতে হাঁটতে বলল, আশার বাবা হয়তো খুনির সন্ধান দিতে পারতেন, আর তাই খুনি তাকে জায়গা থেকেই সরিয়ে নিয়েছে। একজন বয়স্ক মানুষের সঙ্গে শত্রুতা দেখালো, কতটা জঘন্য হতে পারে সেই খুনি? আচ্ছা, উনি যদি খুনির নামই বলতে পারতেন তাহলে আমাদের কেন বলেননি? আশার বাবার ভুলে যাবার অভ্যাস, তবে হুটহাট ওনার আবার মনেও পড়ে যায়। আমাদের আগে দেখতে আর কে আছে এই কেসের সঙ্গে সম্পৃক্ত। এমনও হতে পারে আমরা প্রশ্ন জিজ্ঞেস করার আগেই খুনি তাকেও দুনিয়া থেকে সরিয়ে দিল। নেক্সটে আর কারা কারা উইটনেস দেওয়ার আছে তাদের নাম লিস্ট করে ফেলো। তারা সবাই বিপদে আছে। একজন বয়স্ক মানুষকে মারতে পেরেছে, এই খুনি সব করতে পারবে। যাকে আমরা বাঁচাতে চাই তাকে সেটা জানাতে হবে। এই খুনি তাকেও খুন করতে চাইবে। তাকে সাবধান করে গার্ড দিয়ে নিরাপত্তা প্রদান করতে হবে। তাছাড়া আমাদের একটা কড়া প্ল্যানও করতে হবে। আজকে রাত 9টায় মিটিং ডাকলাম, সবাইকে জানিয়ে দাও। মেধা বাড়িটার ভিতরে ঢুকলো। দেখতে দেখতে আগুনের সব পুড়ে গেছে। পানি দিয়ে নেভানোর পর এখন শুধুই ধোয়া। মুখে হাত দিয়ে মেধা চারিদিকটা দেখছে। এখন বুক ধরা কাশি আসছে। এত এত ধোয়া, কোনো কিছু স্পষ্ট ভাবে দেখাই যাচ্ছে না। একটা বোমা সবকিছুর চিহ্ন মুছে দিল। একজন সহজ সরল মানুষকে এভাবে হত্যা করলো। যে করেছে তাকে শাস্তি পেতেই হবে, তাকেও মরতে হবে। শাওন দূরে দাঁড়িয়ে থেকে ওকে এক ধমক দিয়ে বলল, ওখানে কি করো তুমি? এবার তোমার মরার শখ জেগেছে? ছাদটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, জানো না? শাওনের ধমকে মেধা বাড়ির থপকেই বের হতেই কল আসলো মায়ের। এই সময় মা কখনো ফোন করে না। একরাশ কৌতূহল মাথায় চেপে রিসিভ করলো সে। তোর একটা পার্সেল এসেছে, খুলবো নাকি আলমারিতে রাখবো? তোর তো বিশ্বাস নেই। কে জানে বোমা টোমা লুকিয়ে রেখেছি কিনা, কে জানে। যদিও ওজনে হালকা। ও পার্সেল কে পাঠিয়েছে? নাম লেখা আছে? পেরুকের জায়গায় লেখা সামওয়ান স্পেশাল। ফোন নাম্বার আছে, কল করে দেখিস। আচ্ছা, আলমারিতে রেখে দাও, আমি এসে দেখবো। আজ আসতে লেট হবে, মিটিং আছে।
মেধা ফোন কান থেকে সরানোর আগেই দেখলো মিডিয়ার লোকগুলো হুমড়ি খেয়ে ছুটে আসছে এদিকে। মুহূর্তেই ওদের সামনের সব জায়গা দখল করে তারা দাঁড়িয়ে পড়েছে মাইক সামনে ধরে। মেধা ফোন কান থেকে সরালো। এবার একজন সাংবাদিক ওকে প্রথম প্রশ্ন করে বসলো। বললেন, এটা বোমা হামলা নাকি অন্য কিছু? মেধা কিছু বলার আগে শাওন এসে বলল। এটা বোমা হামলা ছিল। শাওনকে সাংবাদিক আরেকজন প্রশ্ন করলেন। সব অফিসার এখানে উপস্থিত থাকার পরেও এত বড় দুর্ঘটনা ঘটলো কি করে? কথাটা ভুল, আমরা সব অফিসার ছিলাম না। আমি, নুহাস এবং রায়হান সিসি ক্যামেরার ফুটেজ দেখতে গিয়েছিলাম এখান থেকে 1.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। মিস্টার রেদওয়ানের বাসায় আমাদের অফিসার মেধা আর নিতু ছিলেন। একজন আসলো আর বোমা রেখে গেল, আর আপনারা টেরই পেলেন না? টের পাওয়া যেত যদি এই বাসায় সিসি ক্যামেরা থাকতো। ভবিষ্যতে কি হবে কে জানে। খুনি একবার যে হামলা করেছিল, দ্বিতীয়বার একই জায়গায় হামলা করবে কে জানতো। এখনো হামলা করতে পারে, সেটা ভেবে আপনি কি দৌড় মারবেন না? নাকি আমাদের মতন ভেবে বসে আছেন তৃতীয়বার হামলা করতে পারে না সে? 2 মার্ডার কেস ছিল এটা, এখন 3 ট্রিপল খুনের দায় একজনের উপর। সে আরেকটা খুন করতে পিছপা হবে না। এবার হলে আর 3 10 30টা খুন করতেও হাত কাঁপবে না, মানে আপনারা সহ। বোমা রেখে গেল আর কাজ শেষ। সুতরাং এরকম প্রশ্ন করবেন না। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। এমনিতেও আর একটুর জন্য আমাদের 2জন অফিসারের জীবন বাঁচানো হুমকির মুখে পড়ত। ভাগ্যক্রমে তারা বেঁচে গেছেন। আমরা এমন জায়গায় কেস দেখতে এসেছি যেখানে না আছে সিসি ক্যামেরা, না আছে পাড়া প্রতিবেশী। যা করতে হচ্ছে সব অন্ধকারে তীর ছোড়ার মতন। লেগে গেলে কেস সলভ, না লাগলে টু বি কন্টিনিউ। আজকের জন্য এইটুকুই, আপনারা এখন যেতে পারেন। মেধা শাওনের দিকে তাকিয়ে আছে। ওর সাথে কি এখন ভূতটা আছে? থাকলে সে পারে না ভৌতিক কিছু করে চমক সৃষ্টি করতে? কি জানি কি টাইপের ভূত, মেয়ে নাকি ছেলে? অফকোর্স মেয়েই হবে, কারণ একটা ছেলে তো আরেকটা ছেলের বোতাম লাগিয়ে দেয় না। মেয়ে হলে সে সম্পর্কে কি হয়? অবশ্যই গফি হবে। লোকটার জন্য কি দেশে মেয়ের অভাব পড়েছিল? কি জানি, বেশি কাছে দাঁড়াবো না, না হলে তার গফের ভাই তাই সে আমার প্রেমে পড়বে, এরপর আমার বোতামও। কথাটা বলে মেধা নিচের গায়ের শার্টটা খামচে ধরে ঢোক গেল, বুকে থুথু দিয়ে পড়ল। না না, আমার অদৃশ্য ভূত টাইপের বয়ফ্রেন্ড লাগবে না, আমি এমনিতেই ভালো আছি। শাওন রেদওয়ানের বাসার দিকে চলে গেছে। মেধা আশার বাবার লাশটার আবারও দেখতে গেল। নিতু ওকে থামিয়ে বলল, লাশ এভাবে দেখলে খারাপ স্বপ্ন আসে রাতে। ঘুম তো একেবারে গায়েবই হয়ে যায়। অনেক সময় তো চোখের সামনে মনে হয় লাশ দাঁড়িয়ে আছে। শাওন মাথার চুল টেনে টেনে ছিঁড়ছে, যেগুলো পোড়া গেছে। রশ্মি ওর মাথায় হাত রেখে বলল, আগুন দেখে সেই ঘটনাটা মনে পড়ে গেল, তাই না? তোমার সারা শরীর কাঁপছে। আজকে বাসায় ফিরে যাও, আর কাজ করতে হবে না, রেস্ট নিতে হবে তোমায়। শরীর খারাপ করলে তো পরে ডিউটিতে আসতেই পারবে না। টিনা আপুর বিয়েতে তো ছুটি নেবে, তাই না? না, আমি ঠিক আছি। ভেবেছি চোখের সামনে আরেকটা অগ্নিকাণ্ড দেখতে যাচ্ছি। একটাতে আমি কিছুই করতে পারিনি। আমার চোখের সামনে তোমাকে চিরজীবনের জন্য চলে যেতে দেখেছি। দ্বিতীয়বার একই কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই। সবার সাথে একই ঘটনা ঘটে না সায়ন। তাছাড়া আমি চিরজীবনের জন্য গেলাম কই? এই যে দিব্যি তোমার পাশে বসে আছি, হাত বুলিয়ে দিচ্ছি, থাকছি অস্থায়ী। স্থায়ী কেন নয়? শাওন ঘুরে বসে রশ্মির হাত মুঠো করে ধরল। রশ্মি মুখে হাসি ফুটিয়ে বলল, যেদিন তুমি আমায় ভুলে যাবে সেদিন আমি তোমার স্মৃতি থেকে মুছে যাব একেবারে। অবশ্য তা নিয়ে আমার আক্ষেপ নেই। আমি চাই তুমি আমার ভুলে গিয়ে একটা নতুন জীবন শুরু করো, একজন সত্যিকারের মানুষের সঙ্গে, যে ভালোবাসা দিয়ে তোমার স্মৃতি থেকে আমায় ভুলিয়ে দেবে। রশ্মি এমন ভাবে স্পর্শ করে মাঝে মাঝে মনে হয় এই বুঝি সে ফিরে এলো। তার ছোঁয়াতে বাস্তবতা খুঁজে পেলেই মনে হয় নতুন করে আশা জাগে। হয়তো সে সত্যি সত্যিই চলে এসেছে, আর কোনো দুঃখ রইবে না, শুধু ভালোবাসা আর সুন্দর একটা সমাপ্তি। এর ভেতরে হঠাৎ বাবা ফোন করে ওকে আসতে বললেন বাসায়, কারণ ট্রেনার হবু শ্বশুরবাড়ির লোক এসে গেছে। তাদের মধ্যে প্রায় সকলেই শাওনকে দেখতে চাইছে, তাই সে যেন জলদি চলে আসে। শাওন বেশ ভালো মতন বুঝতে পেরেছে যে বাবা কেন এত তাড়া দিচ্ছে। এর কারণটা হলো ট্রেনার ননদের সঙ্গে ওর বিয়ের আলাপ জমানোর কথা আজ। সে মুখের উপর বলে দিল তার ফিরতে অনেক রাত হবে, আজ মিটিং অ্যাটেন্ড করতে হবে।
মিটিংটা যে সে ডেকেছিল এটা বাবাকে বলল না। রশ্মি অনেক রিকোয়েস্ট করেও শাওনকে বসা থেকে এক বিন্দু ওঠাতে পারেনি। গিয়াস স্যার মেধাকে বলেছেন বাসায় গিয়ে রেস্ট নিতে, মিটিং এর এখনো দেরি আছে। আজকের জন্য সে যেন এখান থেকে বিরতি নেয়। মেধারও শরীরটা দুর্বল লাগছিল, তাই গিয়াস স্যার বলতেই রাজি হয়ে গেল। বাস ধরে বাসায় এসে গোসল দিয়ে ঠান্ডা মাথায় আলমারির ভিতরে রাখা পার্সেলটা সে বের করে বিছানায় গোল হয়ে বসলো। বাবা বাসায় নেই, মৌমিতা ঘুমাচ্ছে। বিকেল এখন। বোমা হামলার কথা মেধা এখনো মাকে জানায়নি। জানালে মা যুদ্ধ শুরু করবে এই চাকরি ছাড়ানোর জন্য। হয়তো আজকেই ছাড়িয়ে ছাড়বে। রক্ষে নেই। নীল রঙের মোড়ক পার্সেলটার, তাতে আবার ফুল একটা লাগানো, ফুলের সাথে কাগজ ঝোলানো একটা সুতির গোলাপি রঙের দড়ি দিয়ে। তবে সেই কাগজটা একেবারে ছোট্ট একটা কাগজ। কাগজটাতে শুধু লেখা গেস করম। মেধা বক্সের নীল মোড়কের সেই কাগজটা ছিল সবার আগে। ভেতরে কার্ডবোর্ডের একটা বক্স। বক্সটা কেচি দিয়ে কাটলো সে। এক হাত দিয়ে টেপ খোলা অসম্ভব। বক্সটাতে টিস্যু মোড়ানো একটা জিনিস দেখতে পেল সে। জিনিসটা হলো একটা ধারালো ছুরি, তাতে রক্ত মাখানো। শুধু তাই নয়, ওই ছুরির সঙ্গে একটা বন্দুকও আছে, খেলনা বন্দুক। টিপ দিলে একটা আওয়াজ ভেসে আসে, জোকারের হাসি। বিরাট বড় একটা কাগজ ছিল তার ঠিক পেছনে। কাগজে ইংরেজিতে লেখা সব, তবে সেটা বাংলা কথা। তাতে লেখা আছে, ডিয়ার মেধা, উপস, মেধা অফিসার, ক্রাইম ব্রাঞ্চের মেধা না আপনি? হাতের চোট ভালো হয়েছে নাকি এখনো এক হাত দিয়ে জামা চেঞ্জ করতে হয়? সমস্যা না, যেদিন হাত ভালো হবে সেদিন দেখবি পা কাজ করছে না। খুব ভালো লাগে কাউকে টর্চার করতে, স্পেশালি তাদের যারা আমাকে ধরার মিশনে নামে। বাই দ্য ওয়ে, গিফট কেমন লাগলো? ছুরির রক্তটা কিন্তু তোর হাতেরই রক্ত। আফটার অল চোখটা তো আমিই দিয়েছিলাম। ভালোই ক্লিপটা আমাকে হস্তান্তর কর, না হলে আমি কি জিনিস সেটা তো আর বোঝাতে হবে না। আমার লোকদের কি হাল করেছো দেখলাম। আসলে এরকম চটপটা মেয়েদের টর্চার করতে আলাদা শান্তি আছে। কপালে ঘাম জমবে, ঠোঁট বেজানো থাকবে, চোখে এক রাগ হিংসা, ক্রোধ, হাত ছাড়া পাবার লালসা। ইস, কবে সেই হালে তোকে একটিবার দেখব। নেট যাদের পাঠাবো তারা মোটেও ভীতু হবে না। জাস্ট ক্লিপই তো চাইছি, এটাতে তুমি এরকম দ্বিধান্বিত হয়ে যাচ্ছ কেন? তোমার কি ছোট বোনটার জন্য মায়া হয় না? তোকে সম্মান দিয়ে তুমি বলছি, না হলে তুই ছাড়া বলতে পারি না আমি। ক্লিপটা নিজের কাছে না রাখলে তোমার কপালে শনির দশা এসে জমতো না। কি দরকার বোঝা কাঁধে ফেলে? ক্লিপ দাও আর স্বাধীনভাবে বাঁচো। আমি তোমায় দেখতেও আসবো না, আর জাস্ট আমার ক্লিপ চাই। তারপর না তুমি আমায় চিনবে আর না তোমায় আমি চিনব। মেধা কাগজটা দুমড়ে মুচড়ে ফ্লোরে ছুঁড়ে মারল। মা আসছে এদিকে, কথা শোনা গেল। তাড়াহুড়ো করে বক্সটা লুকিয়ে ফেললো সে একেবারে বালিশের তলায়। মা ওর সামনে কফির মগটা রেখে বললেন, তোর না পার্সেল এসেছিল, কই দেখি কে কি পাঠালো? অফিসের কাগজপত্র। ওসব দেখে কি করবেন? ও, শুনলাম এই বিজনেসম্যান রেদওয়ান আর তার স্ত্রীর কেসটা তুইই সামলাচ্ছিস। কে বলল? কে আর, তোর বাবা বলেছে। আজকে গিয়েছিল তো ওই রেদওয়ানের বাসায়, তোর একটা কলিগের সঙ্গে গিয়ে কোথা থেকে ঘুরিয়ে এসেছে। ছেলেটা নাকি অনেক ভালো, কাজে এক্সপার্ট। সে নাকি একাই খুনিকে বের করতে পারবে, তোর বাবার মনে হলো। কে? নাম মনে হয় শাওয়ান। মেধা ভেঙচি কেটে লম্বা হয়ে শুয়ে পড়ল। মা ওর হাতের প্লাস্টারটার দিকে তাকিয়ে বললেন, কাল গিয়ে এটা খুলে আসিস। কদিন তো হলো, দরকার হলে নতুন একটা লাগিয়ে আনবি, এটা ময়লা হয়ে গেছে। যাবো তো। শাওন, নুহাস আর নিতুকে পাঠিয়েছে বরিশালে বাকেরগঞ্জ। দুজনে বাস ধরে রওনাও হয়েছে। সেখানে আসার একটা মাত্র বান্ধবীর বাসায় যাচ্ছে তারা। বান্ধবীর থেকে হয়তো কিছু হলেও খবর পাওয়া যাবে।
এমনও হতে পারে এই কেসের সঙ্গে সে জড়িত, তাকে সাথে করে নিয়ে আসবে তারা সোজা ঢাকাতে। শাওন এখন রাইহান, মেধা আর বাকিদের নিয়ে কেসটা সামলাবে যতক্ষণ না নুহাস আর নিতু আসছে। আপাতত সাজিদ, মিলন এবং সামিয়া কেসে সাহায্য করবে। তারা এতদিন একটা কেসের কাজে নিযুক্ত ছিল, ওই কেস শেষ, তাই তাদের ডাকা হয়েছে এটাতে হেল্প করতে। মিটিং এ সবাই উপস্থিত হলেও মেধা এখনো আসেনি। 9:10 বাজে, তার খবর নেই। শাওন বারবার দরজার দিকে তাকাচ্ছে। সাজিদ বলল, হয়তো সে আসবে না, মিটিং শুরু করা উচিত। শাওন বলল, আর 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট ফুরানোর আগেই মেধা ছুটতে ছুটতে হাজির। হলুদ রঙের কোট, খোলা চুল আর মুখে মিষ্টি হাসি দেখে সাজিদ নামের নম্র ভদ্র ছেলেটা 2 মিনিটের জন্য হারিয়ে গিয়েছিল স্বপ্নের দেশে। কিছু কিছু মেয়েকে পাগলামিতে দারুণ মানায়, আর কিছু কিছু মেয়েকে পাগলামিতে সত্যি পাগল মনে হয়। প্রথমটার উদাহরণ মেধা, আর দ্বিতীয়টার উদাহরণ পরে জানতে পারবেন। জিভ বের করে চুলগুলোকে ঠিক করে মেধা বলল, সরি স্যার, একটু দেরি হয়ে গেল। মিলন ভ্রু কুঁচকে বলল, একটু দেরি, ভেরি ফানি। শাওন মেধার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল এতক্ষণ। মেজাজ দেখাতে গেলে মিটিং করার মুডটাই বিগড়ে যাবে, তাই হালকা দম ফেলে ঠান্ডা মাথায় সে বলল, বসো। মেধা সাজিদের দিকে তাকাতে তাকাতে চুপচাপ চেয়ার টেনে বসলো। সাজিদকে চেনা মনে হলো, পরে মাথায় আসলো একে টিভিতে দেখেছিল সে, শাওনের সঙ্গে, ওর মতোই একজন অফিসার। কদিন আগের একটা কেস সাজিদ নিজে সলভ করেছিল। শাওনও বসেছে এবার, দুহাত সামনে এনে টেবিলের উপর রেখে বলল, পয়েন্ট হলো, নেক্সট আমরা যার থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করব, ঠিক তখনই তার উপর হামলা হবে। হতে পারে না, অ্যাকচুয়ালি এটাই ঘটবে। একটা বোমা হামলা মুখের কথা না। সামিয়া বলল, তাহলে স্যার আমরা পরবর্তীতে যার সঙ্গে কথা বলবো তাকে অধিক নিরাপত্তা দেব। না, এরকম সহজ প্ল্যান আমরা কষবো না, আমরা ঠিক উল্টো চাল চালবো। কথাটা বলে শাওন উঠে দাঁড়িয়ে হোয়াইট বোর্ডে মার্কার দিয়ে একজন মানুষ আঁকলো। তার সামনে 3 জন, 3 জনের উপরে লিখলো অফিসার্স, আর ওই একজনের উপর লিখলো নেক্সট টার্গেট। এরপর পিছনে তাকিয়ে পড়ল, এটা আমরা মিডিয়ার সামনে জানিয়ে দেব, এবং এটাও বলবো আমরা তাকে কড়া নিরাপত্তা দেব। মিলন কপাল কুঁচকে বলল, তাহলে স্যার খুনি তো সব জেনে গেল, সে হয়তো এবার হামলা করবে না। অবশ্যই করবে, সে মজবুত হামলা করবে। তবে সে যার উপর হামলা করবে সে হবে আমাদের মাঝেরই একজন। মানেটা হলো আমাদেরই একজন নেক্সট টার্গেট হয়ে কাল নাটক করবে, খুনি হামলা করতে আসবে আর ধরা পড়ে যাবে, ইজি। আর যদি সে না এসে অন্য কাউকে পাঠায় তবে তাকে ধরলেও আমাদের লাভ আছে। স্যার, যদি সে বোমা হামলা করে? শোনো সাজিদ, সে যেই রকম পদ্ধতি করে থাকুক না কেন, তাকে কিন্তু আগে সিসি ক্যামেরার নিচ দিয়ে যেতে হবে। আর আমরা সিসি ক্যামেরার সামনে বসে দেখব সে আসলে বোম দিয়ে মারতে চায় নাকি ছুরি নাকি গান। একজন খুনি থেকে আমরা অফিসাররা নিজেকে বাঁচাতে পারলেও সাধারণ মানুষ পারবে না। তাই টার্গেট সেজে আমাদেরই একজন অফিসার যাবে। নেক্সটে সব প্রশ্ন করতে চলেছি আসার একমাত্র বান্ধবী তন্নিকে। তন্নিকে সাথে নিয়ে নুহাস আর নিতু ঢাকায় ফিরবে। তার লোকেশন আমরা বলবো না, শুধু বলবো তার নাম তন্নি। খুনি বুঝবে সে একটা মেয়ে, বাট সে তন্নিকে আগে দেখেনি, হয়তোবা হালকা ঝাপসা দেখেছে। সাজলে তন্নির মতন সাজতে হবে। আমাদের একজন অফিসার তন্নি সাজে আমাদের সামনে প্রশ্নের উত্তর দিতে আসবে। এবার সামিয়া এন্ড মেধা অথবা নিতু, তোমরা 3 জনের মধ্যে ডিসাইড করবে কে টার্গেট সাজাবে। সামিয়া উঠে দাঁড়িয়ে পড়ল, মেধার হাত ভাঙা, সে যদি টার্গেট সাজেও সহজে ধরা পড়ে যাবে। আমাদের এমন করে প্ল্যানটাকে মজবুত করতে হবে যেন গুপ্তচরও কানে ভুল শোনে। নিতু তো জার্নি করে এসে দায়িত্ব নিতে পারবে না, সুতরাং কাজটা আমি করতে চাই। ওকে, তৈরি হও। তবে যে বললে গুপ্তচর যেন কানে ভুল শোনে, সেটা তুমি ভুল বললে। গুপ্তচরকে আমরা সত্যিটাই জানাবো, সে গিয়ে খবর দেবে। কিন্তু সেই সত্যিটা বাড়ি চাপা দিয়ে আমরা একটা নতুন সত্যি কাল উদ্ভাবন করব। আগামীকাল সন্ধ্যা 7টায় আমাদের নাটক শুরু হবে। নিজেকে তৈরি করো, কারণ খুনি হেসেই হামলা করবে না, সে দেখবে কি হচ্ছে, কেন হচ্ছে, কার সাথে হচ্ছে। ওকে স্যার, নিশ্চিন্ত থাকুন। এমন লুক নিয়ে আসবো আপনি নিজেও চিনতে পারবেন না আমায়। যদি তার জন্য আমাকে লম্বা চুল বয়ে আসতে হয় তাও করব। তারপরেও খুনির চোখে আমি ধুলো দেব।
সাজিদ, মিলন আর সামিয়া চলে গেল মিটিং শেষ হতেই। মেধা মুখটা গম্ভীর করে শাওনের সামনে দাঁড়িয়ে পড়ল। টার্গেট আমি হব। এই সামিয়াকে আমি চিনি। ও বাম হাতে শুটার, ডান হাতে কোনো কাজ পারে না ঠিক মতো। নিজেকে তো বাঁচাতে পারবেই না, উল্টো আর কজন আহত হবে। শাওন হাত ভাঁজ করে 2 কদম এগিয়ে এসে মেধার কাছাকাছি দাঁড়িয়ে বলল, তো তুমি কোন দিক দিয়ে পারফেক্ট? তোমার তো হাতই ভাঙা, তার উপর তুমি গান ধরলে তোমার হাত কাঁপে। তোমাকে দিলে আহত হবে কি, নিহতও হতে পারে সবাই। আমি এমনিতেও তোমায় নিতাম না। মিটিংটা শেষ হয়েছে ঘন্টা খানেক হলো, কিন্তু শাওন এখনো স্লো মোশনে গাড়ি চালিয়ে বাসায় ফিরছে। দরকার হলে বাসায় পৌঁছতে ভোর রাত করে ফেলবে, তাও তাড়াতাড়ি ফেরা যাবে না। 1 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে সে এই 1 ঘন্টা ধরে। রশ্মির মেজাজ বিক্রের শেষ সীমানা অতিক্রম করে ফেলেছে। এতক্ষণ বসে বসে শাওনের ইচ্ছে করে দেরি করা দেখছিল সে। এবার সহ্য করতে না পেরে রাগী চোখে তাকিয়ে বলল, বুঝলাম তুমি বিয়ে করবে না। এরকম ধীরে সুস্থে যাবার কি আছে? দিনাপুর হবু শ্বশুরবাড়ির লোকেদের সাথে কথা না বলাটা তো অভদ্রতা। তাদের মেয়েকে বিয়ে করবে কি করবে না সেটা পরে আসছে, বড়দের কমন সম্মানটুকু তো দিবা। শুনছো তুমি?